সো আমরা ফাইনালি ফ্রন্ট এন্ডের জন্য এই টেমপ্লেটটা সিলেক্ট করলাম ইশোপার, এবং আমাদের অ্যাডমিন থিম হচ্ছে এটা। অ্যাডমিন থিমটা কই? এটা হচ্ছে বুটস্ট্র্যাপ ড্যাশবোর্ড মেট্রো, এটা হচ্ছে আমাদের অ্যাডমিন থিম। হ্যাঁ, অ্যাডমিন প্যানেলের জন্য এটা করব। সো আমাদের যে কমার্স সাইটটা আমরা করব তার ফ্রন্ট এন্ড হবে এইটা, আর এই ফ্রন্ট এন্ডে যে ইনফরমেশনগুলো ডিসপ্লে হচ্ছে সেই ইনফরমেশনগুলো থাকবে ডেটাবেজে, আর ডেটাবেজে ইনফরমেশনগুলো নিয়ে ম্যানেজ করার জন্য আমরা এই প্যানেলটা ইউজ করব। এই প্যানেলটা যে কেউ অ্যাক্সেস পাবে না, এই প্যানেলটা যে কেউ অ্যাক্সেস পাবে। তাহলে প্রথমত আমরা আগে ফ্রন্ট এন্ডটাকে নিয়ে আসি, আমাদের ওয়েবসাইটটাকে আগে আমরা রেডি করি, তারপরে আমরা ওয়েবসাইটের কন্টেন্টগুলোকে ডাইনামিক করব। সো আমরা যে কাজটা করব এখন সেটা হচ্ছে আমাদের সবাই এসটি ডক্স এর মধ্যে একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করে নেন। আমাদের হচ্ছে ব্যাচ 28, আজকে হচ্ছে ডে 24 না? সো ডে 24 এর মধ্যে আমি প্রথমে একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করে নিচ্ছি। দেখেন আমি এর নাম দিলাম এসিআইপি ই কমার্স ACIP e-commerce 28। যখন কোনো প্রজেক্ট করতে হয়, প্রজেক্টের যে ফোল্ডারের নামটা এটা হইতে হয় ডোমেইনের নেম। যেমন ধরেন আমরা এখানে দেখতে পাচ্ছি talhatraining.com বা bitm.org.bd। তাহলে আপনি যদি bitm এর এই সাইটটা করতেন তাহলে আপনার ফোল্ডারের নাম হইতো কি বলেন তো? শুধু bitm। আমরা যদি বসুন্ধরা গ্রুপের কোনো একটা ওয়েবসাইটের ডিজাইন বা ডেভেলপমেন্ট করতে দেয়, সে বলবো যে আমার মেইন ডোমেইন হচ্ছে এইটা। সো ডোমেইনের নামে এটা হচ্ছে কি bitm, এটা হচ্ছে ডোমেইন। এই ডোমেইনের নামে কি করতে হয়? ডোমেইনের নামে প্রজেক্ট ফোল্ডারটা তৈরি করতে হয়। সো তাহলে আমাদের সেই হিসাবে আমাদের ডোমেইনটা কি? acipecommerce28.com, তাই না? acip e-commerce সাপোজ ধরেন এরকম একটা ডোমেইন, তাহলে আমাদের ফোল্ডারের নামটা আমরা দিয়ে দিলাম। এখন তাহলে ব্রাউজারের মধ্যে যখনই আমরা এটা ওপেন করব, দেখেন আমরা ব্রাউজারে যাচ্ছি, ব্রাউজারে যে ডে 28 24 এই যে আমাদের ফোল্ডারটা ACIP e-commerce 28। আমরা যখনই ফোল্ডারের উপর হিট করব এরকম কোনো কিছু আসবে না। ফোল্ডারের উপর হিট করার সাথে সাথে আমাদের এই পেজটা ওপেন হয়ে যাবে। ACIP e-commerce 28 এটা হচ্ছে আমাদের প্রজেক্ট ফোল্ডার বা ডোমেইনের নামে আমরা ফোল্ডারটা তৈরি করব। সো এই ধরনের কোশ্চেন করতে পারে যে কোনো একটা পিএইচপি প্রজেক্ট যখন আপনি করবেন র পিএইচপি দিয়ে, সো সেক্ষেত্রে ফোল্ডারের নামটা কি হয়? ডোমেইন, তাই না? ডোমেইনের নেমটাই হচ্ছে প্রজেক্ট ফোল্ডারের নেম। সো যখন আমরা প্রজেক্ট ফোল্ডারে ক্লিক করব তখন আমার এখানে কি আসবে? তখন আমার এখানে এই বিষয়টা চলে আসবে। তার জন্য কি করব আমরা? সো কোনো একটা ফোল্ডারের মধ্যে কোন ফাইল থাকলে সেটা অটোমেটিক্যালি রান হয়ে যায়, সেই ফোল্ডারটা ব্রাউজারে হিট করলে ইন্ডেক্স নামে থাকলে সেটা হয়ে যায়। আমরা আমাদের নেটবিনসে এসে যে ACIP e-commerce 28 এর মধ্যে আমরা একটা পিএসপি ফাইল নিব, আমরা এর নাম দিব index.php। এবার যদি এই ফোল্ডারে হিট করা হয় এই ফাইলটা অটোমেটিক্যালি রান হয়ে যাবে না? ACIP e-commerce 28 এই ফোল্ডারের মধ্যে আমরা একটা index.php নামক ফাইল নিয়ে নিলাম। এবার এখানে যা আছে সব ডিলিট করে দেন। এই ফাইলটার মধ্যে সব ডিলিট করে দিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের টেমপ্লেটে চলে আসে সবাই ইশপারে এসে index.html এই ফাইলটাকে নোটপ্যাড অথবা আদার্স কোনো এডিটর দিয়ে ওপেন করেন। ঠিক আছে, ওপেন করছেন না? এবার একটু মনোযোগ দিয়ে সবগুলো লাইন পড়েন, আমি পড়তেছি।
মনোযোগটা একটু বাড়াই দিই, আমার পড়া শেষ। হ্যাঁ ঠিক আছে, সুন্দরভাবে পড়ে নিলাম একবার, এরপরে কপি করব, কপি করে index.php ফাইলের মধ্যে পেস্ট করে দেব। করতে পারছেন? index.html ফাইলের কোডগুলো কপি করে নিয়ে এসে index.php ফাইলের মধ্যে পেস্ট করে দেন। এবার আমরা যদি ব্রাউজারের মাধ্যমে আমাদের এটাকে রান করাই তাহলে কি রকম আসে দেখি। এবার দেখেন এরকম আসছে, এখানে শুধুমাত্র র HTML এর কোডগুলো কিন্তু আমরা এখানে আউটপুট দেখতে পাচ্ছি। এরকম আসছে না আমাদের সবার? আচ্ছা, না আমরা অনেক অন্যভাবে করব তো, সো এক্সটেন্ড গুলো আমরা চেঞ্জ করে দিব না আর কি, আমরা জাস্ট এরকম তো আসছে তাই না আমাদের। এবার কি করবেন, এবার সেকেন্ড কাজ হচ্ছে আমরা আমাদের টেমপ্লেটে যাব। টেমপ্লেটে চলে আসেন, টেমপ্লেট থেকে এখানে তো আমাদের শুধুমাত্র কি আসছে, আমরা HTML এর কোডগুলো এখানে দেখতে পাচ্ছি। সো HTML এর এলিমেন্টগুলোর মধ্যে আপনারা কথা বলেন না, ঠিক আছে? দেখেন কি করি, যদি পারেন তাও করেন, যদি না পারেন তাও করেন। এই কাজগুলো তো করতে দেবে একটু বড়, তখন তো পারবেন না, তখন তো খারাপ লাগবে। কেন কথা বলতেছেন কেন পাশাপাশি? এক কথা 2-3 বার বলতে তো ভালো লাগে না রে ভাই। তাহলে আমরা এখানে HTML এর কোডগুলোকে কপি করে নিয়ে পেস্ট করে দিলাম। সেখানে আমরা যে আউটপুটটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে র HTML। এবার এই HTML এর এলিমেন্টগুলোর মধ্যে CSS এর যে ক্লাসগুলোকে কল করা হয়েছে সেগুলো নিয়ে আসতে হবে। সো আমরা আমাদের টেমপ্লেটে যাব, কিশোপার টেমপ্লেট থেকে আমরা CSS, ফন্ট, ইমেজেস আর জেএস এই ফাইলগুলোকে কপি করে নিলাম। এই ফাইলগুলোকে কপি করে নিয়ে আমরা আমাদের প্রজেক্টে আসব। এই যে ACIP কমার্স 28, এখন এখানে আস্তে আস্তে অনেক বড় হবে। এখন মাত্র কত 38.3 কিলোবাইট দেখতেছেন না? যখন সাইটটা শেষ হবে তখন 38 মেগাবাইট হবে। সো আমরা এখানে প্রথমে একটা ফোল্ডার নিলাম, এর নাম দিলাম অ্যাসেটস। এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড নাম। আপনি যদি এখানে আপনার গার্লফ্রেন্ডের বা বয়ফ্রেন্ডের নাম দেন তাও কোনো সমস্যা নাই। অ্যাসেটস এর মধ্যে ঢুকে আমরা এখানে কি করব, ফ্রন্ট এন্ড অ্যাসেট। ফ্রন্ট এন্ড অ্যাসেটের মধ্যে ফাইলগুলো পেস্ট করে দিলাম। টেমপ্লেট থেকে কি CSS, তারপরে জেএস, ফন্ট, ইমেজেস ওই ফোল্ডারগুলোকে কপি করে নিয়ে এসে এখানে বসিয়ে দিলাম। অ্যাসেটস এর মধ্যে ফ্রন্ট এন্ড অ্যাসেট, এই যে আমাদের প্রজেক্ট ফোল্ডার, এর মধ্যে প্রথমে অ্যাসেটস নামে একটা ফোল্ডার তৈরি করলাম, এর মধ্যে ফ্রন্ট এন্ড অ্যাসেটস নামে আরেকটা ফোল্ডার তৈরি করলাম। কারণ এখানে আরো একটা আছে, আমাদের যে অ্যাডমিন প্যানেল আছে তাদের CSS গুলো নিয়ে আসতে হবে না, সো দুটোর জন্য কনফ্লিক্ট না বাজে, এজন্য আলাদা আলাদা লোকেশনে রাখতে হবে। এবং সবগুলো স্টাইল শিটই কার মধ্যে থাকবে, অ্যাসেট নামে ফোল্ডারের মধ্যে থাকবে। এখানে আরো 10-12টা ফোল্ডার হবে, দেখবেন একটু পরে। সো অ্যাসেটস এর মধ্যে ফ্রন্ট এন্ড অ্যাসেটস এর মধ্যে আমরা ওই টেমপ্লেট থেকে কপি করে নিয়ে এসে রেখে দিলাম। এখন আমরা যদি ব্রাউজারে যাই আমরা কিন্তু কোনো চেঞ্জ পাবো না, কারণ হচ্ছে যে আমরা ফাইলগুলো নিয়ে আসলাম কিন্তু পাথটা ঠিকঠাক মতো কিন্তু নাই।
সো আমরা এবার আমাদের index.php ফাইলটা চলে আসি সবাই। এখানে এসে দেখেন আমরা কি করব, এখানে এসে আমরা আমাদের ফাইলের পাথগুলো ঠিক করে দিব। সো একটু খেয়াল করেন, আমরা যেহেতু নেটবিনস এটা কি বলেন নেটবিনসে আছি, সো এই প্রথম হাইপার রেফারেন্সের এখানে এসে কন্ট্রোল চেপে ধরে স্পেস বার চাপ দিলাম, সাজেশন দেখাচ্ছে না, কোথায় যাব বলেন তো, অ্যাসেটস এর মধ্যে ইন্টার দিলাম, আবার কন্ট্রোল চেপে ধরে স্পেস বার চাপ দিলাম, এখন কোথায় যাব, ফ্রন্ট এন্ড অ্যাসেট। আর যাইতে হবে, আর কিন্তু যাইতে হবে না। তাহলে এই ইউআরএল টোকন যত জায়গায় আছে, যত জায়গায় আমার জাভাস্ক্রিপ্ট এবং সিএসএস আছে সব জায়গায় পেস্ট করে দেন ফোল্ডারের আগে, অ্যাসেটস ফ্রন্ট এন্ড অ্যাসেটস, এটাকে কপি করলাম, কপি করে নিচে যে পেস্ট করে দিলাম। যত জায়গায় লিংক আছে হাইপার রেফারেন্স আছে এটা পেস্ট করে দিতে হবে। এই যে ফরওয়ার্ড স্ল্যাশ যেন মিস না যায়, তাহলে কিন্তু হবে না। এখানে এসেও করে দিলাম, এখানে এসেও করে দিলাম, এখানেও করে দিলাম। এবার যদি আমরা ব্রাউজারে যাই, আমরা রিলোড দিই, কিছুটা চেঞ্জ পাবো, কিছুটা চেঞ্জ পাইছি না? এখনো কিন্তু অনেক কিছুই নাই। কি কি নাই বলেন তো? ইমেজ নাই, এবং দেখেন স্লাইডারটা কি ঘুরতেছে, এখানটা স্লাইডার ছিল না যে আমাদের মেইন, এটা হচ্ছে আমাদের মেইন টেমপ্লেট, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে, বাট আমাদের এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে না। সো কি করতে হবে, এই দেখেন লিংকের মধ্যে এখানে কিন্তু আরো কিছু বিষয় আছে, যেখানে দেখতে পাচ্ছেন হাইপার রেফারেন্সের মধ্যে ইমেজেস আছে, সেখানে এটা পেস্ট করে দিলাম। আচ্ছা, এটা লাগবে না এখানে আপাতত। জেএস গুলো কোথায় আছে? সবার নিচে, এই পেজে সবার নিচে আসে, নিচে এসে জেএস এর আগেও আমরা ওই লিংকটা পেস্ট করে দিলাম। জেএস এর আগেও আমরা অ্যাসেট ফ্রন্ট এন্ড অ্যাসেট লিংকটা পেস্ট করে দেন। পেস্ট করে দিলাম। না, ইমেজে ওখানে পেস্ট করে না, শুধুমাত্র সিএসএস দেন আর নিচে জাভাস্ক্রিপ্ট গুলো দিয়ে দেন। ইমেজ আসবে, ইমেজ অন্যভাবে নিয়ে আসবো, ইমেজ অনেকগুলো তো ইমেজ অন্যভাবে নিয়ে আসবো। দেখেন এবার আমরা আমাদের প্রজেক্টে আসি, রিলোড দেই। এবার দেখেন স্লাইডারটা ঘোরার কথা, আমার কিন্তু তাও ঘুরছে না, খেয়াল কর, এই ঘুরতেছে, স্লাইডার চেঞ্জ হচ্ছে বাট ইমেজ নাই কিন্তু। সো আমাদের সাইটে এখন ইমেজ ছাড়া কিন্তু সবই আছে, তাই না? তো আমরা জাভাস্ক্রিপ্টে সবাই লিংক দিতে পারছি, এবং আমরা সিএসএস এর লিংক দিতে পারছি। এবার আমরা ইমেজের মধ্যে লিংক দিব। এখন ইমেজ কিন্তু অনেক আছে, তো যে বিষয়গুলো অনেক থাকে আমরা তাদেরকে একবারে চেঞ্জ করতে পারি এক ক্লিকের মাধ্যমে। সো এই যে ইমেজেস কোন এক জায়গায় আসেন, কোন একটা জায়গায় ইমেজেস আছে, সেখানে আসেন, সেখানে এসে এই ইমেজেস কথাটুকুনকে ইমেজেস ফরওয়ার্ড স্ল্যাশ এতটুকুন সিলেক্ট করেন, ইমেজেস ফরওয়ার্ড স্ল্যাশ সিলেক্ট করার পর আমরা যাব এডিটে, নেটবিনস থেকে যাবেন এডিটে, এডিটে যাওয়ার পর আমরা যাব রিপ্লেস ইন প্রজেক্ট। তো ইমেজেস সিলেক্ট করে নিলাম, এরপরে এডিট থেকে রিপ্লেস ইন প্রজেক্টে আসলাম, ক্লিক করলাম, এরকম একটা পপ আপ উইন্ডোজ আমরা দেখতে পাচ্ছি। এখানে এসে দেখেন কন্টেইনিং টেক্সট অর্থাৎ ইমেজেস ফরওয়ার্ড স্ল্যাশ, এটা চলে আসছে না? এবার এর রিপ্লেস উইথ, এই টেক্সটগুলোকে আমি কিসে দ্বারা রিপ্লেস করব? সো যে ইউআরএলটা ছিল অ্যাসেটস ফ্রন্ট এন্ড অ্যাসেটস, আমার কপি করাই ছিল, আমি এখানে পেস্ট করে দিলাম। আমরা প্রথমে কি করলাম, যে কোনো একটা ইমেজেস আছে সেখানে যান,
এই অংশটুকু কিভাবে সিলেক্ট করেন, ইমেজেস ফরওয়ার্ড স্ল্যাশ সিলেক্ট করার পর এবার যাবেন এডিটে, এডিট থেকে যাব হচ্ছে আমরা রিপ্লেস ইন প্রজেক্ট। এবার অ্যাসেটস এর পরে কি দিতে হবে বলেন তো, ইমেজেস, এই যে উপরে এটাও তো লাগবে নাকি, এটা নাহলে তো হবে না। দিছেন ইউআরএল ঠিকঠাক মতো, ইউআরএল দিয়ে হলে বলেন, এখানে বানান ভুল হলে কিন্তু কাজ করবে না। এবার দেখেন নিচে কি আছে, স্কোপ, তাই না? স্কোপের মধ্যে কি সিলেক্ট করা আছে? হ্যাঁ, স্কোপের মধ্যে আমি যে ফাইলে কাজ করতেছি সেই ফাইলের নামটা সিলেক্ট করে দেখতে হবে আছে কিনা। আমার ফাইলের নাম index.php, এখানেও কি আছে index.php, ঠিক আছে। এবার আমরা কন্টিনিউ দিয়ে দিব। আমাদের না এটা অন্য ভাবে আসছে, এটা ডিসপ্লে কমেন্ট বক্স না, এখানে আসছে ইমেজ রিপ্লেস অল দিলে, এবার দিলাম কি দেখেন, রিপ্লেস কতগুলো আসছে, 52টা আসছে না? এখানে ক্লিক করেন, হয়ে যাবে। স্যার আমারটা তো নো মেসিং ফাইল, আপনি এখানে সিলেক্ট করে নিয়েছিলেন ইমেজেসটাকে, স্কোপটা কি করব? স্কোপটা থাকতে হবে index.php, আপনি যে ফাইলে কাজ করতেছেন সেই ফাইলের নাম। দেখেন আমাদের সবগুলো ইমেজেসের আগে এটা বসে গেছে। সবাই আসছেন? যাদের আসে নাই তারা ম্যানুয়ালি করতে হবে, 52টা ইমেজের আগে ইউআরএলটা দিয়ে দেন, ঠিক আছে। এখন আমাদের টার্গেট হচ্ছে এখানে আমরা জাস্ট টেমপ্লেটটাকে এখানে নিয়ে আসলাম। সো যখন আমরা প্রথম মানে ফার্স্ট যারা জুনিয়র পোস্টে বা ট্রেনি পোস্টে যাদের সফটওয়্যার কোম্পানিতে জব হয় ডিজাইনার বা ডেভেলপার হিসেবে, তাদেরকে যেটা করে সফটওয়্যার কোম্পানিগুলো আইদার ফ্রেমওয়ার্ক অথবা র পিএইচপি ধরে কাজ করে। যদি ফ্রেমওয়ার্ক ধরে কাজ করে আপনাকে এরকম দুটো টেমপ্লেট দিবে, বলবে যান টেমপ্লেটগুলো পিএইচপি তে বসায় নিয়ে আসেন। হ্যাঁ, আপনাকে বলতে পারে যে কি বলে, যদি র পিএইচপি দিয়ে কোনো প্রজেক্ট করে, তারা র পিএইচপি দিয়ে করে না এখন কেউ আর। সো র পিএইচপি দিয়েও যদি করে সে, তারপর আপনাকে এরকম দুটো টেমপ্লেট ধরাই দিয়ে বলবে যে এই টেমপ্লেট অলওয়েজ কি হয় বলেন তো, এইচটিএমএল ফাইল না, অলওয়েজ কিন্তু .html ফাইল। বাট আমরা যখন তারা বলবে কি, কোম্পানির যে প্রজেক্ট ম্যানেজার থাকবে, যে প্রজেক্ট ম্যানেজারের আন্ডারে আমরা জব করব, তারা বলে দিবে যে এই টেমপ্লেটটাকে পিএইচপি তে বসায় নিয়ে আসেন। সো তার জন্য প্রথমে আপনাকে একটা মেইন ডোমেইনের নামে ফোল্ডার করব আমরা, তারপর সেখানে একটা index.php নামে ফাইল করব, তারপরে আমাদের টেমপ্লেট থেকে ইনডেক্স ফাইলটাকে কপি করে কোডগুলো কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। তারপর সিএসএস এর মানে যে অ্যাসেট গুলো আছে লাইক সিএসএস, ইমেজেস, জেএস, ফন্টস, এগুলো কপি করে নিয়ে এসে কি করব, ওইভাবে অ্যাসেট, ফ্রন্ট এন্ড অ্যাসেট এখানে আমরা বসায় দিলাম। বসায় দেওয়ার পর আমরা দেন কি করলাম, সিএসএস এবং ইমেজেস এবং জেএস ফাইলের লিংকগুলো ঠিক করে দিলাম। সো কখনো কখনো যেমন তন্ময়ের যে প্রবলেমটা হয়েছে যে সার্চ করতে পারতেছে না, এরকম প্রবলেম হতে পারে, হলে কিছু করার নেই, আপনাকে ম্যানুয়ালি বসায় দিতে হবে, ঠিক আছে। সো অলমোস্ট হওয়ার কথা না, কোথাও মিস্টেক হতে পারে, আবার কোনো হয়। আমি এর আগের ক্লাসেও একটা ছেলেকে দেখছিলাম এদিকে কোথায় যেন বলছিল, সে এটা মিতা হচ্ছে না। হ্যাঁ, হইতে পারে, হোয়াট এভার ইট ইজ। সো আমরা এইভাবে কাজটা হচ্ছে আর কি। এখন এরপরে আমাদের নেক্সট জবটা কি, এটা তো আমরা একটা পেজ বসালাম। এখন নেক্সট জবটা হচ্ছে, দেখেন আমাদের টেমপ্লেটে পেজ আছে কয়টা,
আমরা যদি একটা ই কমার্স সাইটের কথা চিন্তা করি, একটা ই কমার্স সাইটে কি কি থাকে? একটা থাকবে হচ্ছে হোম পেজ, এরপরে থাকে কি, এরপরে ই কমার্স সাইটে প্রোডাক্ট থাকে। প্রোডাক্টগুলো কি সবই কি একই ক্যাটাগরি? বিভিন্ন ক্যাটাগরি থাকে। সো হোম পেজে তো বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট ডিসপ্লে করা থাকে, বা নিউ অ্যারাইভাল বা বেস্ট সেলার এই ধরনের কিছু আইটেম থাকে। তো হোম পেজটা গেল, এবার কি থাকবে? এবার ক্যাটাগরি পেজ। এখানে তো ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্টগুলো ডিসপ্লে করা থাকবে। এছাড়াও আরেকটা কি থাকবে? ক্যাটাগরি পেজ। আমি হোম পেজে ঢুকে দেখলাম ফুটবল আছে, তারপরে টি শার্ট আছে, ওকে, এইরকম বিষয়গুলো আছে। এখন আমি বললাম যে আমি ফুটবলে ঢুকবো, সো ফুটবল কি একটা ক্যাটাগরি? সো একটা ক্যাটাগরি পেজ থাকে। এরপরে কি থাকে? কোন একটা প্রোডাক্টের উপর যখন আমি একটা প্রোডাক্ট ভিজিট করতেছি, বিভিন্ন ক্যাটাগরি দেখলাম, প্রোডাক্টটা ভালো লাগলো, এখন আমি কি করব? প্রোডাক্ট ডিটেইলস পেজ থাকবে একটা, প্রোডাক্ট ডিটেইলস পেজ। হ্যাঁ, খেয়াল করেন আমার কিন্তু এগুলো বলার উদ্দেশ্য এখনো আসে নাই, আর একটু পরে আসবে। বাট এইটা আপনি একটু আলোচনার সাথে যদি মানে আপাতত কিছুক্ষণ সময়ের জন্য আপনি আপনার মাথা থেকে যত চিন্তা আছে সব ফালাই দেন, হয়ে যাবে, একটু ফালাই দেন। আপনি আবার ধরেন যে কিছু আধা ঘন্টা পরে আবার একটু সময় পাবেন, তখন আবার ওগুলো নিয়ে এসেন। তাহলে প্রোডাক্ট ডিটেইলস পেজ থাকতেছে। হোম পেজে তো আমি জবা খিচুড়ি সব পাচ্ছি, এখান থেকে আমি ক্যাটাগরি ওয়াইজ হয়ে ঢুকলাম। এরপর কোন একটা প্রোডাক্টের ডিটেইলসে আসলাম, ডিটেইলসে আসার পরে এবার প্রোডাক্ট আমার ভালো লাগলো, আমি কি করব? প্রোডাক্টটা কার্টে অ্যাড করব। ই কমার্সে যেটা করা হয়, সে একটা কার্ট পেজ লাগে, কার্ট পেজ। কার্টে অ্যাড করার পর দেন আমি চেক আউট করব, সো চেক আউট পেজ লাগে। এগুলো হচ্ছে কি পেজ। এখন দেখেন আমাদের এই টেমপ্লেটেও কিন্তু এটা হচ্ছে হোম পেজ, তাই না? এটা আমাদের টেমপ্লেট। আমরা যখন এখানে ক্লিক করতেছি হোমের উপরে, আমরা হোম পেজে আছি। এখানে একটা স্লাইডার দেখতে পাচ্ছি, এখানে যে ফিচার আইটেম যেটা বলতেছিলাম, তারপর এখানে কি দেখা যাচ্ছে? এই যে টি শার্ট, তারপর এখানে সুন্দর একটা, এটা যেন কি বলে ভুলে গেলাম, নেপ ট্যাপস না, নেপ ট্যাপস বুট স্টাফের ভাষায় বলে আর কি। তো এখানে কিন্তু দেখেন যে কিডস দেখাচ্ছে, তাই না? এগুলো কিন্তু কি বিভিন্ন ভাবে তারা প্রোডাক্টগুলো ডিসপ্লে করছে। তারপর এখানে কি দেখাচ্ছে? রিকমেন্ডেড আইটেম, মানে এগুলো বেশি সেল হচ্ছে, যেমন জবা খিচুড়ি হোম পেজে দেখাচ্ছে। এখন ধরেন আমরা কোন একটা ক্যাটাগরিতে ঢুকবো, আছে ধরেন আমরা এটা কি বলা হচ্ছে? নাই, বা আমরা এইখান থেকে যখন এই প্রোডাক্টে ঢুকবো, প্রোডাক্টে ঢুকলাম, এটা কি? এটা হচ্ছে আমার পার্টিকুলার ক্যাটাগরি পেজ। ওই ক্যাটাগরির যত প্রোডাক্ট থাকবে, এখানে হয়তো যারা টেমপ্লেট তৈরি করছে তারা একটু এলোমেলো করে তৈরি করছে, কারণ তারা তো আর আমার মন মতো করে দেবো না, আমাকে কি করতে হবে? এটাকে কাস্টমাইজ করে নিতে হবে। সো এটা হচ্ছে কি আমার ক্যাটাগরি পেজ, ঠিক আছে না? এটা আমার ক্যাটাগরি পেজ। সো ক্যাটাগরি পেজের নাম কি? shop.html। এটা হচ্ছে আমার ক্যাটাগরি পেজ। এবার আমি কোন একটা প্রোডাক্টের উপর ডিটেইলসে যাব, ধরেন এখান থেকে যাচ্ছি, এখানে ডিটেইলসে যাওয়ার কোনো অপশন দেখতে পাচ্ছি না, ডাইরেক্ট অ্যাড টু কার্টে দেখাচ্ছে। সো আমরা এই যে প্রোডাক্ট ডিটেইলস পেজটা কিন্তু এখানে করাই আছে, দেখেন এখানে ক্লিক করলাম, এটা কি পেজ? প্রোডাক্ট ডিটেইলস পেজ। দেখেন এখানে আমি প্রোডাক্টের সম্পর্কে হিউজ ইনফরমেশন পাচ্ছি। স্যার প্রোডাক্ট ডিটেইলস পেজে যাওয়ার পর আবার ক্যাটাগরিতে যায় আবার সিলেক্ট করতে হবে আমার কোন প্রোডাক্টের ডিটেইলস। না, এটা তো টেমপ্লেট করছে, আমরা তো এটাকে আমাদের মতো করব। টেমপ্লেটে এরকম আছে আর কি। এখন এরপরে যে কাজটা করব, ওই কাজটা করার জন্য এত আলোচনা করতেছি। সেটা হচ্ছে কি, আমরা যখন একটা পেজ থেকে আরেকটা পেজে যাচ্ছি, দেখেন আমরা কখনো থাকবো হোম পেজে, কখনো যাব ক্যাটাগরি পেজে, কখনো যাব প্রোডাক্ট ডিটেইলস পেজে, কখনো যাব কার্ট পেজে, কখনো যাব চেক আউট পেজে, তাই না? কখনো আবার লগ ইন লগ আউট করবে কাস্টমার, কখনো আবার কাস্টমার কন্ট্যাক্ট পেজে যাবে। সো আমাদের এই যে এতগুলো পেজ আছে, বাট আমাদের প্রজেক্টে কয়টা পেজ আছে? একটা। তাহলে আমাকেও কি করতে হবে? অতগুলো পেজ করতে হবে। এখন অতগুলো পেজ করার জন্য আমরা কি করবো? দেখেন আমি হোম পেজে আছি, এই পেজটার নাম কি? index.html। এবার আমি এখান থেকে প্রোডাক্টে যাচ্ছি, এই পেজটার নাম কি? shop.html। তাহলে এবার আমরা আমাদের প্রজেক্ট থেকে এই shop.html এ যান, এই যে shop.html এ যান। এখন এখানে দেখেন এখানে কি আছে, এখানেও দেখেন। তাহলে এখানে ইনডেক্স ফাইলে যা যা আছে, এখানেও কিন্তু ম্যাক্সিমাম কি হয়? দেখেন এগুলো ম্যাক্সিমাম কি একই মনে হচ্ছে না?
সো যখন টেমপ্লেট দিয়ে যখন HTML ফাইলের মধ্যে মাধ্যমে কোনো কিছু করা হয়, .html ফাইলে কি একই জিনিস বারবার থাকে না? সো আমরা কি PHP তাহলে কি করব, ওই পেজগুলো এনে রিনেম করে দেব, শুধু .php বসাই দিব? তাহলে কিন্তু আমাদের আর প্রোগ্রামিং করে লাভ হইলো কি? প্রোগ্রামিং মানে কি, আমি একটা কাজ একবার করছি, ওই কাজটা জিন্দেগিতে করব না ওই প্রজেক্টের মধ্যে। দ্যাট ইজ কল্ড অবজেক্ট ওরিয়েন্টেড, বা এটাই তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মেইন কাজ। তার মানে আমাদের এখানে দেখেন, এবার আসতেছে আসল বিষয়, যে আমি আছি হোম থেকে আমি যাচ্ছি ক্যাটাগরি পেজে, আমি একটা পেজ থেকে আরেকটা পেজে আসলাম, আমার কি কি চেঞ্জ হচ্ছে আর কি কি চেঞ্জ হচ্ছে না একটু খেয়াল করতে হবে। আমি যখন হোমে আসি, আমার উপরে একটা মেনু আছে, এখানে একটা বিষয় আছে, এখানে একটা মেনু আছে, এখানে একটা স্লাইডার আছে, সার্চ বার আছে, নিচের দিকে আসি, এখানে কিছু ক্যাটাগরি আছে, ফিচারস আইটেম আছে, এখানে কিছু ব্র্যান্ড বলা আছে, ঠিক আছে, এখানে কিছু ছবি আছে। সো আমরা এভাবে দেখে নিতে আসলাম, এখানে দেখতে পাচ্ছি এটাকে কি বলে, বিগ ফুটার, তাই না? এটাকে বলে বিগ ফুটার। সো বিগ ফুটারের পরে নিচে কি আছে, একটা ফুটার আছে। সো এটা হচ্ছে কি আমাদের হোম পেজের সিনারিও। এরপর আমরা হোম পেজ থেকে ক্যাটাগরি পেজে যাচ্ছি, ক্যাটাগরি পেজের সাথে হোম পেজের মিল কি, এই অংশটুকু ঠিক আছে না? মেনু পর্যন্ত ঠিক আছে, কিন্তু স্লাইডারটা নাই। এখানে কিছু প্রোডাক্ট দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কি বিগ ফুটার এবং ফুটার ঠিক আছে। তার মানে আমি যখন একটা পেজ থেকে আবার আরেকটা পেজে যাই, দেখি এই পেজের কি অবস্থা, প্রোডাক্ট ডিটেইলস পেজে যাই, এখানেও কি প্রোডাক্ট ডিটেইলস পেজে আসলাম, এখানেও কি আমার উপরে পার্টটা ঠিক আছে, উপর নিচ ঠিক আছে, শুধু চেঞ্জ হচ্ছে কোথায়, মাঝখানের কন্টেন্টটুকু, তাই না? হ্যাঁ, সো মাঝখানের কন্টেন্টটুকু চেঞ্জ হচ্ছে, কিছু কিছু জিনিস আমাকে স্কিপ করে আসতে হবে। সো উপরের সাইড এবং নিচের পার্টটা ঠিক আছে, মাঝখানের কন্টেন্টটুকু চেঞ্জ হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে এই সাইড বারে কিছু মেনু আছে, এগুলো কখন এই পাশে আসছে, কখন ওই পাশে যাচ্ছে। সো এই ধরনের কিছু এলোমেলো বিষয় না রেখে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে কোন অংশটুকুন ফিক্সড আছে, যে অংশটুকুন ফিক্সড আছে সেই অংশটুকুনকে আমরা কেটে আলাদা একটা ফোল্ডারের মধ্যে রাখবো। সেই ফোল্ডারের নাম মানে সবাই দেয় হচ্ছে ইনক্লুড নামের একটা ফোল্ডার তৈরি করে, এই ফোল্ডারের মধ্যে আমরা এই যে অংশগুলো ফিক্সড, আমি একটা পেজ থেকে আরেকটা পেজে যাচ্ছি, আমার যে অংশটুকুন চেঞ্জ হচ্ছে না ফিক্সড, ওই অংশটুকুন কোডগুলোকে কেটে আমরা ইনক্লুড নামের একটা ফোল্ডার তৈরি করে সেই ফোল্ডারের মধ্যে বিভিন্ন ওই করাসপন্ডিং নাম দিয়ে রাখবো, এবং HTML এর ইনডেক্স ফাইলের সাথে সেটাকে পরবর্তীতে কি করে দিব, লিংক করে দিব, কানেক্ট করে দিব। এবার হচ্ছে সেকেন্ড কাজ হচ্ছে এটা, যে এটাকে বলা হয় কি টেমপ্লেট মাস্টারিং, বা টেমপ্লেট আমরা কাটবো। এবার এই ইনডেক্স ফাইলটাকে কেটে আমরা ছোট ছোট টুকরো করে ফেলবো একবারে, এবং যে অংশটুকুনকে চেঞ্জ হচ্ছে ওই অংশটুকুনকে আমরা কি করব, ওই অংশটুকুনকে কিসের মান চেঞ্জ হয়, ভেরিয়েবলের মান, তাই না? তাও ভালো আপনার কেউ গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড পান নাই। আমি ওই আহসানুল ইউনিভার্সিটিতে ওখানে একটা ক্লাস নেই, ওখানে ভিজুয়াল বেসিক পড়াই, ভিজুয়াল বেসিক লাগে না যদিও, কিন্তু ডিপ্লোমা ইনস্টিটিউট তো, ওখানে ক্লাসে ভেরিয়েবল পড়াচ্ছি, খুব খুশি পোলাপান। তো বলেছে ভেরিয়েবল বুঝছি, ভেরিয়েবল মানে কি? তো সুদীপ নামে একটা ছেলে আছে, সে ফট করে আপনার স্যার ভেরিয়েবল মানে গার্লফ্রেন্ড, বুঝতে পারছেন না বিষয়টা? অনেকই হাসি রে, হ্যাঁ, সো ডোন্ট টেক ইট আদারওয়াইজ, জাস্ট ফান। বলেন স্যার সকালে তো ক্লাসটা হয় নাই, আর বিকালে ক্লাসটা শেষ করছি স্যার, তার আমি বিকালেরটা এখন আপলোড করতে দিচ্ছি। হ্যাঁ জি স্যার, ঠিক আছে স্যার, আমি ইনশাল্লাহ শেয়ার করে দিচ্ছি। ঠিক আছে স্যার।
হ্যাঁ ওই ওয়েব ডিজাইনের সকালে ক্লাসটা সজীব মিসে দুপুরে ক্লাস হয় ঠিক আছে আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ রাইট, আলাদা করে রাখবো। সো দেখেন আমরা এখন অপারেশন থিয়েটারে নিয়ে যাই। ওয়ার্ডপ্রেসের মতো স্যার। জি ওয়ার্ডপ্রেস তো একটা সিএমএস, আর আমরা তো উই আর গোইং টু কি মেক এ সিএমএস। সো দেখেন এটাকে আপনারা যদি এমবিসি প্যাটার্নে করেন তাহলে তো এটা সিএমএস হয়ে যাবে, মডেল ভিউ কন্ট্রোলার। আমরা যেটা করতেছি সেটা হচ্ছে কি এমবিসির আগের স্টেপ। সো হ্যাঁ, প্রোগ্রামিং এর কতগুলো স্টেপ আছে তাই না? প্রথমে হচ্ছে একবারে প্রসিডিউরাল, মানে আমি কিছুই বুঝি না, ভিউ ফাইলও যা পিএসপিও তা সবই এক, যাওয়া কিছু যেটা প্রথমে করছিলাম তাই না? ওই যখন ইন্ডিয়া থেকে আমরা একসাথে আসলাম মুজিবরের সাথে প্লেনে করে, তখন কিন্তু এগুলো করছিলাম। তারপরে কি করলাম? হ্যাঁ এরশাদ ভাইও ছিল আর কি। সো কাকা না, সো তারপরে কি করলাম? তারপরে আমরা কোডগুলোকে ফাংশনের মধ্যে নিয়ে আসলাম, দেন ফাংশনগুলোকে ওনারশিপের আন্ডারে নিয়ে আসলাম, ক্লাসের আন্ডারে, তাই না? সো এখন আমরা কি করব? এখন হচ্ছে আমাদের যখনই ক্লাসের আন্ডারে আসতেছে তখনই কি হচ্ছে, এগুলো একটা ওনারশিপে চলে আসতেছে, পারমিশন বেস। এটাকে বলা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর নেক্সট ধাপটা কি? এমভিসি প্যাটার্নে প্রোগ্রামিং করা। সো ওটাকে বলা হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলার। ওটা ফ্রেমওয়ার্ক ফলো করে, প্রত্যেকটা ফ্রেমওয়ার্কই এমভিসি প্যাটার্ন ফলো করে। আমরা চাইলে র ভাবেও সেটা করতে পারি। মডেল ভিউ কন্ট্রোলার, তাই না? ভিউ ফাইলগুলো আলাদা ফোল্ডারে থাকে, কন্ট্রোলারগুলো আলাদা ফোল্ডারে থাকে, মডেলগুলো আলাদা ফোল্ডারে থাকে। মডেল আর কন্ট্রোলার কিছুই না, সিম্পলি কি ক্লাস। আমরা যে ক্লাসগুলো করতেছি না, সো যে ক্লাস, সো ঠিক আছে। সো যে ক্লাসগুলো, যে ক্লাসের মধ্যে দুই ধরনের ফাংশন থাকবে। এক ধরনের ফাংশন হচ্ছে লজিক নিয়ে কাজ করবে, আর এক ধরনের ফাংশন হচ্ছে ডাটা হ্যান্ডলিং করবে। যে ধরনের ক্লাস মডেল নিয়ে কাজ করে তাদেরকে বলা হয়, লজিক নিয়ে কাজ করে তাদেরকে বলা হয় কন্ট্রোলার। আর যে ধরনের ক্লাস ডেটাবেস নিয়ে কাজ করে তাদেরকে বলা হয় মডেল। আর ভিউ ফাইলেতে যেগুলো লোক চক্ষুর সামনে থাকে, একেবারে সহজ, সবচেয়ে সহজ হচ্ছে এমবিসি, আর সবচেয়ে কঠিন হচ্ছে যেগুলো আমরা ওই আগে করে আসছি ওগুলা, তাই না? এমবিসি প্যাটার্ন সবচেয়ে সহজ। একটা স্ট্রাকচার আর প্রোগ্রামিং, স্ট্রাকচার করে দেওয়া আছে, আপনি শুধু কোড ইনক্লুড করবেন। সো এনিওয়ে এবার আমরা আমাদের এই টেমপ্লেটটা কাটাকাটি করা শুরু করব। সো কাটাকাটি করার জন্য আমরা কোথায় যাব? এখানে আসেন, এখানে এসে একটু দেখেন, ভালো করে পড়াশোনা করেন। দেখেন টেমপ্লেটটাকে একটু পড়লেই প্রথমে কি পাচ্ছেন? একটা হেডার পাইছেন। হেডার শুরু হচ্ছে, হেডার শেষ হচ্ছে কোথায় দেখি? এই যেখানে হেডার শেষ, হেডারের পরে কি আছে? একটা সেকশন আছে যাকে বলা হচ্ছে স্লাইডার। এরপর আরেকটা সেকশন আছে যাকে বলা হচ্ছে কন্টেইনার। দেখেন আমি বুঝতেছি কিভাবে কোথায় শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে। এই যেখানে সিলেক্ট করতেছে একটা ইয়েলো কালার শেপ আসছে, তাই না? এটা যেখানে শেষ হয়েছে সেখানেও কি হবে? এরকম একটা ইয়েলো কালার চলে আসবে। দেখেন আমি নিচের দিকে যাচ্ছি, এই যেখানে শেষ হয়েছে। তাহলে আবার আমরা ফুটারে ধরলাম, ফুটারে ধরলাম কেমন? ফুটারে ধরার পর এই যে ফুটার শেষ হয়েছে এখানে। তার মানে এই টেমপ্লেটটাকে তারা কয় ভাগে ভাগ করছে? তারা কিন্তু 4 ভাগে ভাগ করছে। একটা সেকশনকে ভাগ করছে হেডার, আরেকটাকে স্লাইডার, আরেকটাকে কন্টেন্ট, আরেকটাকে ফুটার। আমরা যদিও হেডার এবং ফুটারটাকে কাটবো, বাট তারপরও দেখেন হেডার এবং ফুটারের মধ্যে কিন্তু কিছু পার্ট থাকার কথা মনে হচ্ছে আর কি। এই ডিজাইন দেখেই বোঝা যাচ্ছে, কারণ এখানে দেখেন উপরে একটা পার্ট, মাঝখানে একটা পার্ট, নিচে একটা পার্ট, তাই না? আমাদের বুটস্ট্র্যাপ সম্পর্কে ধারণা থাকলে এগুলো ধরেন একবারে দেখেন যে হেডারের মধ্যে কি আছে, হেডার টপ। এবার দেখি হেডার টপ কতটুকু আছে। দেখেন এখান থেকে শুরু হয়েছে, দেখি শেষ হয়েছে কোথায়? নিচে নামি, এই যে হেডার টপ, তাই না? এই যে হ্যাঁ, সব লেখাই আছে, দেখছেন? তাহলে আমরা কি করব? আমরা এই প্রত্যেকটা পার্টকে, একটা জিনিস সবাই বলে আর কি সিনিয়ররা, যে
একটা টেমপ্লেটকে আপনি যত ছোট ভাগে ভাগ করতে পারবেন তত দ্রুত আপনার এই ফাইলটা এক্সিকিউট হবে। অর্থাৎ এই index.php আমি যখন এই ইউআরএল হিট করব সবার আগে কোন ফাইলটা এক্সিকিউট হবে? সো এই ফাইলটাকে যত ছোট রাখা যায়। তার মানে তাহলে এই না যে আমি এইটারও কাটলাম, একটা একটা লাইন করে কাটে কাটলাম, তাহলে কিন্তু আবার বেশি হয়ে যাবে আর কি। ওটাগুলো তো বেশি হয়ে যাবে আর কি, অত করা যাবে না। যে না স্যার বলছে যে ছোট ছোট ভাবে কাটা যায়। সো ডিপ ওপেনিং থাকবে একটা পিএসসি ফাইলের মধ্যে, ক্লোজিং থাকবে আর একটা ফাইলের মধ্যে। হ্যাঁ, তো ওটা আবার বেশি হয়ে যাবে আর কি। সো আমরা হেডার টপটাকে প্রথমে কাটি। হেডার টপটাকে এখান থেকে, হ্যাঁ বলেন। জি, জিজ্ঞাসাটা বলেন। জি, আমরা যদি মানে হেডার ফুটারকে যদি বাইরে নিয়ে যাই তাহলে একটা পেজে যখন লোড করবে এই তার সাথে এটা আবার লোড হতে হবে মানে যখন আমরা ফাংশন দিয়ে ইনক্লুড ইউজ করব, ইনক্লুড দিয়ে কানেক্ট করে দেব। ইনক্লুড অথবা রিকোয়ার মানে কি, কোড থাকবে আরেক জায়গায় বাট এক্সিকিউট হবে কোথায়, ওখানেই। এতে লাভটা হবে কি, আমাদের ফাইলের যে সাইজটা, ফাইলের সাইজটা ছোট হবে। ঠিকই বলতে চাচ্ছি, কিন্তু তার চেয়ে আমরা করতে পারি না হেডার এবং ফুটারটাকে আমরা এটাকে ইনডেক্সে রেখে দিলাম, মাঝখান থেকে কন্টেন্টটাকে সরাই নিলাম। কন্টেন্টটাকে তো ডেফিনেটলি সরাবো, কন্টেন্টও থাকবে না তো। প্রত্যেকটা আলাদা করে ফেলবো। জি স্যার। দেখেন বিষয়টা কিভাবে হয় একটু দেখেন। আমরা হেডার টপটাকে আগে কাটি, ঠিক আছে? এখান থেকে শুরু করলাম, দেখি শেষ হচ্ছে কোথায়, নিচের দিকে আসি, এই যে হেডার টপ এখানে শেষ। ওকে, এতটুকুনকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিছু না বুঝে কন্ট্রোল এক্স। এবার কি কাটলাম, এখানে একটা সাইন দিয়ে দিলাম। সাইন দিয়ে, কারণ কন্ট্রোল জেড তো আমাদের হাতে আছেই নাকি, এই জন্য কাট করার পর একটা এরকম একটা যে কোনো একটা সাইন দিয়ে দেখতে হয় যে কাটাটা ঠিক আছে কিনা। আমি দেখি ঠিক আছে কিনা, ঠিক আছে। উপরের পার্টটা কিন্তু নাই। এবার কি করব, এবার আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারে আসব। আচ্ছা, আগে আপনারা কাটেন, কাটছেন? কাটাকাটি তো ওস্তাদ হয় হয়। দেখেন আমরা ইনক্লুড নামে একটা ফোল্ডার নিব এবং সেটা কোথায়, সেটা হচ্ছে আমাদের মেইন প্রজেক্ট রুটের মধ্যে। সো ACIP কমার্স 28 এর মধ্যে আমরা একটা ফোল্ডার নিয়ে নিচ্ছি, এর নাম দেব ইনক্লুডস। ইনক্লুডস নামের একটা ফোল্ডার নিয়ে নিলাম। ফোল্ডার, ফাইল না। এবারে ফোল্ডারের মধ্যে আমরা একটা পিএসসি ফাইল নিব, এর নাম দিলাম হেডার টপ। এবার এর মধ্যে কোডটা পেস্ট করে দিলাম। অ্যাকচুয়ালি আমি কতটুকুন কাটবো এটা কিন্তু টেমপ্লেটের উপর ডিপেন্ড করে। এখানে যেমন হেডার 3টা ভাগে ভাগ করছে, আমরা 3টা ভাগে কাটলাম। অনেকে থাকতে পারে হেডার, মেনু এরকম কিন্তু ভাগ করা থাকে, তখন কিন্তু আমাদের আলাদা করতে হবে। ওকে, সো হেডার টপটা কাটলাম। এখন আমরা ওই ফাইলটাকে যদি এখানে আবার শো করাতে চাই তাহলে যেটা করব, এই কাটা কাটা দাগটাকে কেটে দিলাম। এবার এখানে আমরা পিএসপি স্ক্রিপ্ট লিখব। পিএসপি সাইন নিয়ে আসেন, নিয়ে এসে এখানে ইনক্লুড ইউজ করবো আমরা। ইনক্লুডের মধ্যে কোথায় যাব বলেন তো? ইনক্লুডের মধ্যে কন্ট্রোল চেপে ধরে স্পেস বার চাপ দিলাম, যাব ইনক্লুডসে, এই যে হেডার টপ ডট পিএসপি, বাস। হয়ে যাওয়ার কথা। আপনারা লিখতে যায় না, কন্ট্রোল ধরে স্পেস বার চাপ দেন, আপনাকে সাজেশন দিবে, ওখান থেকে হেল্প নিয়ে করেন। উপরে ভুল না করলে সাজেশন আসবে। নেটবিনসের স্বভাব খারাপ হচ্ছে, উপরে কোথাও ভুল করলে ও বেদব, চরম বেদব আর কি, কথা শুনে না। এবার যদি চেকিং করি, এই যে আমার চলে আসছে, দেখছেন? আপনাদের আসছে? মিসবা আসতেছে? আচ্ছা,
কাজ হয়েছে কিন্তু হচ্ছে আপনার শো করে না আমাদের। কোথায়? এখানে এখানে শো করে না? মানে এখানে শো করছে ও সাজেস্ট করবে সাজেশন দিচ্ছে না না? একটু কষ্ট করে না, কি করবেন, এ মাঝে মধ্যে এরকম করে, হয়তো উপরে কোথাও তার পছন্দ নেই এমন কিছু আমরা করছি। ওকে, সো নেক্সট প্লিজ। এবার আমরা হেডার মিডলটা কাটবো, সেম ভাবে হেডার মিডলটা কাটেন, হেডার বটমটাও কাটেন। এই যে হেডার মিডল এখান থেকে শুরু হয়েছে না, দেখেন এটা শেষ হয়েছে কোথায়, নিচের দিকে আসেন, এই যে এখানে শেষ হয়েছে। সেটারে আমরা কাট করলাম, কাট করে আমরা আমাদের ওই ইনক্লুড ফোল্ডারের মধ্যে আরেকটা পিএসসি ফাইল নিব, এর নাম দিব কি, হেডার মিডল। জি, ডিপ ক্লাস ইজ ইকুয়াল টু হেডার মিডল, ওখান থেকে, হ্যাঁ ওখান থেকে শেষ পর্যন্ত। হ্যাঁ, মিনিংফুল নাম দিয়ে নলেজ দেওয়ার পর এবার যদি আমরা ব্রাউজারে যাকে দেখি দেখায় কিনা, দেখেন নাই, চলে গেছে। এবার কি করবেন, এবার ইনক্লুড করে দেন, আবার ইনক্লুডস এর মধ্যে হেডার মিডল ডট পিএসপি। ওকে, এভাবে করে দিলাম। ঠিক আছে না? হেডার মিডল ডট পিএসপি। হ্যাঁ, এবার হেডার বটমিং নিয়েও কাজ করেন। হেডার বটমিংটাকে কান ধরে কাটেন, তারপর বসায় দেন। এই যে হেডার বটম, কন্ট্রোল এক্স, ইনক্লুডের মধ্যে যাচ্ছি, পিএসপি ফাইল নিব একটা, হেডার বটম, এখানে কন্ট্রোল ভি। আর একটু কোডগুলো সুন্দর করে লিখবেন, আপনারা যখন পেস্ট করেন এলোমেলো থাকে না, মাউসের রাইট বাটন ক্লিক করে ফরম্যাট করে নেবেন, অলওয়েজ দেখতে সুন্দর লাগবে। এবার বটমটাকে আমরা ইনক্লুড করে দিই। হ্যাঁ, পুরো হেডারটা একবারে নিয়েও করা যেত, কিন্তু এখানে 3 ধরনের পার্ট আছে, এই জন্য আমরা আলাদা করে নিলাম। কারণ যখন আমরা মেনুতে কাজ করব তখন যাবো কোথায়, হেডার বটমে। যখন আমরা মাঝখানে কাজ করব তখন যাবো আলাদা একটা জায়গায়। চলে আসছে, সরি, দেখছেন এটাও কিন্তু আবার এখানে চলে আসছে, তাই না? রিপিট হয়ে গেছে, গুড। তার মানে কাজ করতেছে, ভুল করলেও ভুল করতেছে, ঠিক করলে ঠিক করতেছে। কত ভদ্রলোক, চিন্তা করছেন, যা বলি তাই শুনে। আমি কিন্তু বলি নাই, হেলাল ভাই বলছে। আচ্ছা, আচ্ছা, গুড। আমি এসিআইপি 1 থেকে আছি এই প্রজেক্টে। তো যতগুলো ক্লাস হয়েছে, এর আগে আমরা একটা ব্যাচ পেয়েছিলাম, ওয়েব ডিজাইনের একটা ব্যাচ পেয়েছিলাম। ওয়েব ডিজাইনের ব্যাচ হচ্ছে কত, ব্যাচ 9, ওয়েব ডিজাইনের ব্যাচ 9। ওখানে ছিল 28টা ছেলে ছিল একজোট। সো ওর পরে ওরকম ব্যাচ আর পাওয়া যায় নাই। আপনাদের ব্যাচটা মনে হচ্ছে যে আপনাদের মধ্যে ইন্টার কানেকশন খুব ভালো। আমরা সবাই ভাই বোন, একসাথে মিলে বসে থেকে সমস্যা নেই। আচ্ছা, ভালো, গুড। খালি না আমরা একটু আমার সাথে জামা লাগবে।
তাহলে হেডারটাকে কিন্তু আমরা ভাঙতে পারলাম। এবার বটমে আসেন, ফুটারে আসেন। ফুটারটাকেও দেখেন কয় ভাগে ভাগ করা যায়। ফুটারটাকে দেখেন, এই স্ট্রাকচার দেখে কি মনে হয় দেখেন, এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, তাই না? আমরা একবার একটা পেজের মধ্যে কাটতে পারি, কিন্তু এখানে যে কন্টেন্ট গুলো আছে এগুলো তো ডেটাবেস থেকে আসবে, সো ডাইনামিক করতে গেলে তখন ঝামেলা হবে। এই জন্য ছোট ছোট করে রাখাটা ভালো। তাহলে এখানে মনে হচ্ছে হেডার টপ, সরি বেশি হয়ে যাচ্ছে না? তাহলে তার সাথে একবারই করে ফেলি। দেখেন ফুটার টপ শেষ হচ্ছে কোথায়? এই যে ফুটার টপ এখানে শেষ হচ্ছে মনে হয়। এই যে ফুটার টপ, হ্যাঁ এই ফুটার টপটাকে কাটলাম, কেটে ওই সেম একই ভাবে আমরা ইনক্লুডের মধ্যে যাব, একটা পিএসসি ফাইল নিচ্ছি FOOTR ফুটার টপ নামে। ফুটার টপের মধ্যে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর কোডটাকে একটু ফরম্যাট করে নিতে হয়, তো সুন্দর দেখা যায়। এবার এখানে ইনক্লুড করে দিব। ইনক্লুডের মধ্যে ফুটার টপ ডট পিএসপি। এবার ফুটার উইজেট, এটাকে আমরা কাটিং করলাম। কাটিং করে এখানে পেস্টিং করলাম। এবার ফুটার বটমটাকে কাটতে হবে। সো ফুটার বটমটাকে আমরা কাটিং করে আমরা ইনক্লুডের মধ্যে যে একটা পেস্ট করে নিচ্ছি ফুটার বটম নামে। ফুটার বটম ডট পিএসপি পেস্ট করে দিলাম। ফুটার বটম ডট পিএসপি। আমাদের যে পেজটা আছে দেখেন, আমাদের পেজটার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবই ঠিক আছে, বাট উপরের হেডার পার্ট আর ফুটারের পার্টটা কিন্তু আমরা কেটে কেটে আলাদা একটা পেজে রাখছি, তাই না? সেখান থেকে আমাদের এখানে ডিসপ্লে হচ্ছে ইনক্লুডের মাধ্যমে। তাহলে এখন মাঝখানে যে কন্টেন্টটুকু আছে সেটাকে কি করতে হবে, সেটাকেও আমরা কেটে এক জায়গায় রাখবো এবং সেই জায়গাটাকে ওইটাকে কি করতে ইনক্লুড করে দিতে হবে না? এই কাজটা করতে হবে। বাট আমি যদি ডিরেক্ট ইনক্লুড করে দেই তাহলে কি হবে, সব সময় তো থাকবে। তাহলে ওই জায়গায় কি করতে হবে, আমাকে একটা স্টেটমেন্ট ইউজ করতে হবে, যদি মানে একটা ভেরিয়েবলাইজ করতে হবে আর কি। ভেরিয়েবলের উপর মানের উপর বেস করে কখন কোনটা ইনক্লুড হবে সেটা ডিপেন্ড করবে। মানে যখনই ডাইনামিক, যখনই, কারণ এই কন্টেন্টটুকু তো চেঞ্জ হচ্ছে, তাই না? আমরা যখন টেমপ্লেটিং করতেছিলাম এখান থেকে একটা ফাইল থেকে আরেকটা ফাইলে যাচ্ছিলাম তখন কি চেঞ্জ হচ্ছিল, শুধুমাত্র কন্টেন্টটুকু চেঞ্জ হচ্ছিল। তাহলে এখন আমরা যখন কি করলাম, আমরা এই মাঝখানের কন্টেন্ট জায়গাটুকু এখন আমাদের আলাদা আছে, সো এটাকে কাট করে আমরা একটা ফাইলের মধ্যে রাখবো, পিএসপি ফাইলের মধ্যে। দেন ওই পিএসপি ফাইলটাকে আমি যদি ডিরেক্ট এখানে লিংক করে দিই তাহলে তো পেয়ে যাবে, তাই না? বাট তাইলে কাটাকাটি করে কি লাভ হইলো? আমাকে এমন যেটা করতে হবে যে আমি এক পেজ থেকে আরেক পেজে যাব, আমার সব ঠিক থাকবে, শুধু মাঝখানের কন্টেন্টটুকু চেঞ্জ হবে।
বারবার অ্যাকচুয়ালি ওখানে তো টেমপ্লেট তো তাই হচ্ছিল, সো আমাকেও প্রোগ্রামিং করে আমার কিছুটা করা লাগবে। খুবই সহজ একটা কনসেপ্ট, আপনারা সবাই বুঝবেন যদি খালি একটু মনোযোগ দেন। তাহলে ওই কাজটা করার জন্য আমরা কি করব, আগে আমরা এই অংশটুকুনকে কাটি, মাঝখানের অংশটুকুনকে, হ্যাঁ পুরো সেকশন স্লাইডার সহ। ওটা আমাদের এখানে লাগবে না এটার জন্য আর কি, ঠিক আছে, ওটা এখানে লাগবে না। ওটা ধরেন যখন সিএমএস টিএমএস এ করে তখন ওরা সিএমএস এ সব করে ফেলায়, শুধু এইচটিএমএল এর হেড আর বডি থাকে, আর কিছু থাকে না, তাই না? দেখছেন না ওয়ার্ডপ্রেসের মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার পরে একটু ঢুকে দেখেন ইন্ডেক্স ফাইলের কি অবস্থা। সবার আগে কিন্তু ওইটাই রান হয়। ওকে ঠিক আছে, সবার আগে কিন্তু ইন্ডেক্স ফাইলটাই রান হয়, বাট এই ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার পরে ইন্ডেক্স ফাইলটা দেখেন কতটুকু পেয়ে যাচ্ছে। তো এই যে এখান থেকে এই যে স্লাইডার সেকশন আইডি ইজ ইকুয়াল টু স্লাইডার, এখান থেকে শুরু করেন আল্লাহর নাম নিয়ে, শেষ হবে কোথায়? স্লাইডারটাকে কি আলাদা রাখবো না, কারণ স্লাইডারটা শুধু হোম পেজেই আছে, অন্য কোথাও নাই, ঠিক আছে? ওখান থেকে শুরু করলাম ফিয়ামানিল্লাহ, তারপর একটা ঘুম দেন, জানি না কোথায় যাচ্ছি, এই যে চলে আসছি। মেনু তো হয়ে গেছে, মেনুটা কোথায়? মেনুটা হচ্ছে হেডার বটমের মধ্যে। লেফট সাইডে মেনুটা প্রত্যেকটা পেজে আছে, বাট সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা যদি ওইটা ফিক্স থাকতো তাহলে কিন্তু আমরা ওটাকে কেটে ওটাকে আলাদা করতে পারতাম, কিন্তু এখানে একটু গন্ডগোল আছে হালকা পাতলা। দেখেন এই টেমপ্লেটের মধ্যে যখন আমি হোমে যাচ্ছি তখন কিন্তু এই পুরো জায়গাটা স্লাইডার নিয়ে নিচ্ছে। আমরা চাইলে একটা ফাংশন দেব, এটা ভেরিয়েবলের উপর বেস করে স্লাইডারটা ইয়ে করতে পারি, কন্ট্রোল করতে পারি, বাট এখানে ওরা দেখেন ওরা যে কাজটা করছে ওরা কিন্তু কন্টেনারের মধ্যে পুরোটা দিয়ে দিছে। সো ওইভাবে যদি আমরা কাটি সেটা আমাদের জন্য ফিজিবল হবে না, আমরা পুরোটাই কাটি, পুরো এটা কেটে নিলাম। কেটে নিয়ে আমরা যেটা করব, এবার ইনক্লুড নামের একটা ফোল্ডার তৈরি করছিলাম, এবার আমরা একটা ফোল্ডার তৈরি করব পেজেস নামে, আর একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি পেজেস। কোথায় তৈরি করলাম বলেন তো? আমার মেইন প্রজেক্টের মধ্যে। পেজেস ইনক্লুডের মধ্যে তো না, ওই যে ইনক্লুড পেজেস পাশাপাশি জন্য থাকে আর কি, মেইন প্রজেক্টের মধ্যে। পেজেস এর মধ্যে এবার আমরা একটা পিএসপি ফাইল নিব, এর নাম দেব হোম কন্টেন্ট। হোম কন্টেন্ট ডট পিএসপি নামের একটা ফাইল নিয়ে নেন। এবার এখানে এসে আমরা এই কোডগুলো পেস্ট করে দিলাম। হ্যাঁ, ওখানে তো পুরোটাই কাটছিলাম আমরা। ডিরেক্ট এখন যদি আমি এখানে ডিরেক্ট ইনক্লুড করে দেই তাহলে তো কোনো লাভ হলো না আমার, তাহলে তো সব সময় সে থাকবেই। আমরা যেমন এই হেডার ইনক্লুড করছি, এটাকে ইনক্লুড করেছি, এগুলো তো সব সময় থাকতেছে, তাই না? এবার দেখেন আমাদের index.php ফাইলটা কত লাইনের হয়ে গেছে? মাত্র 52 লাইন, 54 লাইন, তাহলে ছোট হয়ে গেছে অনেক। আচ্ছা, এবার এই যে মাঝখানে হেডার এবং ফুটারের মাঝখানে এসে আমরা যে কাজটা করব, আমাদের এই জায়গাটাই কিন্তু বারবার কন্টেন্ট চেঞ্জ হচ্ছে। আমরা যদি ব্রাউজারে যাই, আমাদের প্রজেক্টটি রিলোড দিই, দেখেন মাঝখানে কিন্তু কিছুই নেই, শুধু কি আছে মাঝখানে কন্টেন্ট কোন, আমাদের হেডার আছে এবং আমাদের ফুটার আছে। সো এই জায়গাটায় আমরা এবার ছোট্ট একটা টেকনিক অ্যাপ্লাই করব, খেয়াল করেন। ইফ পিএসপি এনভায়রনমেন্ট রেডি করে নেই,
হ্যাঁ ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবল। আমি বলতেছি এটা কেন করলাম, কি উদ্দেশ্যে করলাম, এটা আপনারা বলবো এখন আর কি। আগে একটু সবাই কমপ্লিট করে নেন টাইপ করাটা। ঠিক আছে না? দেখেন এখানে কি করা হচ্ছে একটু খেয়াল করেন সবাই। আমরা এখানে বললাম ইফ ইজ সেট পেজেস। সো আমি একটু প্রথম থেকে রিপিট করি, সবাই একটু কনসেন্ট্রেট করবেন, হ্যাঁ জাস্ট 10 মিনিট, অন্য কিছু চিন্তা করেন না। আমরা যখন এই ই কমার্স ACIP 28 এই ফোল্ডারটা যখন রিলোড দিলাম, আমাদের কোন পেজটা রান হয়ে যাচ্ছে? আমাদের index.php ফাইলটা রান হয়ে যাচ্ছে। সো index.php ফাইলটা যখন রান হচ্ছে, তার মানে এখান থেকে এক্সিকিউট করা শুরু হচ্ছে। সো যখন এখানে আসতেছে, এখান থেকে যখন সে এক্সিকিউট করতে করতে যখন সে এখানে আসবে, এতটুকু পর্যন্ত তার কাছে কি এই ভেরিয়েবলটা আছে না নাই? তার ব্রেনের মধ্যে নাই, কিন্তু সে এটা কিন্তু কোনো বিষয় তার কাছে নাই। সো এটা যখন তার কাছে নাই, সো ইফ এর মধ্যে এই ইজ সেট ফাংশনের কাজ কি? ভেরিয়েবলের মধ্যে ভ্যালু থাকলে রিটার্ন করে ট্রু, না থাকলে ফলস। তাহলে এই ফাংশনটা কি রিটার্ন করতেছে? ফলস। ইফ ফলস মানে কি এখানে ঢুকবে না। সো এলসে ঢুকে এই পেজটাকে ইনক্লুড করবে। আমি যখন প্রথমবার এখানে আসবো, দেখেন চলে আসছে অলরেডি, আমাদের এটা চলে আসছে। এবার দেখেন এখনো শেষ হয় নাই কিন্তু। এখন আমরা যখন তাহলে এখান থেকে এই সব থেকে অন্য একটা ইয়াতে ক্লিক করব, তখন কি করব? এটাও তো কোনো না কোনো একটা অ্যাঙ্কার ট্যাগের মধ্যে আছে। ওই অ্যাঙ্কার ট্যাগের ক্লিক করলে কি হয়? হাইপার রেফারেন্সটা অ্যাক্টিভ হয়। হাইপার রেফারেন্সের মধ্যে কোনো একটা PHP ফাইল থাকবে। ওই PHP ফাইলের মধ্যে আমরা যদি এই পেজেস ভেরিয়েবলের মধ্যে কোনো একটা মান দিয়ে দেই, তাহলে কি কন্ডিশনটা ট্রু হবে। এবার ওই মানটার সাথে এই পেজেসের মানটা আমি আর একটা ইফ দিয়ে চেক করব, যদি মিলে যায় তাহলে আমি ওইটার জন্য যে পেজটা লোড করতে চাচ্ছি ওই পেজটা এখানে লোড করে দিব। সো একই জায়গায় আমার একাধিক ইনক্লুড করা থাকবে, বাট সবসময় একটা মানে একাধিক লোড হবে না, যে কোনো একটা লোড হবে এই জায়গাটায়। এই কাজটা এখানে হ্যাঁ অবশ্যই আমরা করব। এখন আগে দেখেন আপনাদের এটা আসে কিনা। আসছে না? হোম পেজটা তো আসছে। এখন আমাদের নেক্সট টার্গেট কি দেখেন? নেক্সট টার্গেট হচ্ছে আমরা যখন সব থেকে প্রোডাক্টে ক্লিক করব, তখন কি আসবে? অবজেক্ট নট ফাউন্ড, এটা না। তখন আসবে হচ্ছে কি? তখন আসবে হচ্ছে যেটা, তখন আসবে হচ্ছে এটা, তাই না? তখন আসবে হচ্ছে এটা। এখন তাহলে এই কাজটা আমরা কিভাবে করব খেয়াল করেন। তাহলে আমরা আমাদের প্রজেক্টে চলে আসলাম। ওকে, এটা আমাদের প্রজেক্ট। এখন আমরা এখান থেকে যখন এই প্রোডাক্টে ক্লিক করব, তখন কি আসবে? এই shop.html আসবে। তাহলে তার জন্য আমরা কি করব? সো অ্যাকশনটা শুরু হবে কোথা থেকে? এখান থেকে। সো আমরা সবাই এই প্রোডাক্টের মধ্যে আসি। প্রোডাক্টটা কোথায় আছে বলেন তো? ফুটার বটম, সরি হেডার বটমের মধ্যে। হেডার বটমের মধ্যে আসেন। এই যে এখান থেকে ইনক্লুডের মধ্যে হেডার বটম আছে না? এই যে হেডার বটম। হেডার বটমে আসার পরে এই দেখেন আমি কোথায় যেন ক্লিক করছিলাম? এই যে প্রোডাক্টে, তাই না? এই যে প্রোডাক্টে ক্লিক করলে কোথায় যাচ্ছে সে? প্রোডাক্টে ক্লিক করলে এটা প্রোডাক্টটা, এটা একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আছে এবং হাইপার রেফারেন্সের মধ্যে দেওয়া আছে shop.html। সো আমি HTML টা কেটে দিয়ে আমি বললাম shop.php সাপোজ ধরেন। তাহলে এবার প্রোডাক্টে যদি আমি ক্লিক করি, তাহলে এই পেজটা সে খুঁজবে না? একটু খেয়াল করেন, আমি কাজটা করি, আপনাদের করা দরকার, আমি সময় দেব করার। এবার আমি প্রোডাক্টে ক্লিক করলে তাহলে কোন পেজটায় যাচ্ছে? শপে। তাহলে আমি যদি শপ নামের একটা পেজ করি, এখানে ইনক্লুডের মধ্যে না, কোথায় করতে হবে? আমার মেইন প্রজেক্টের মধ্যে না, পেজেসের মধ্যে না, মেইন প্রজেক্টের মধ্যে। মেইন প্রজেক্টের মধ্যে একটা PHP ফাইল করব, shop.php করে আমি যদি এখানে একটা কাজ করি, এই যে এখানে কি দিছিলাম? ইন্ডেক্সের মধ্যে পেজেস নামে একটা ভেরিয়েবল দিছিলাম না? এখানে যে ভেরিয়েবলটা দিব, এই ভেরিয়েবলটার মধ্যে এখানে আমি একটা মান দিয়ে দিচ্ছি। সাপোজ দিয়ে দিলাম BITM, ঠিক আছে? এবার আমি এখানে ইনক্লুড করে দিচ্ছি কাকে? আমি যদি ইনডেক্স পেজটাকে ইনক্লুড করে দিই, index.php কে। সো কোনো কিছু ইনক্লুড করা মানে কি? এখানে আমি যে লাইনটা লিখলাম,
এই লাইনের মানে যা, এটা সেম জিনিস, তাই না? সেম জিনিস। কিন্তু দেখেন আমরা এখানে এই যে হেডার ইনক্লুডের মধ্যে থেকে হেডার টপটাকে এখানে ইনক্লুড করে দিচ্ছি। তার মানেটা কি? ফাইলটা কেটে রাখা হয়েছে অন্য জায়গায়, বাট এক্সিকিউট হচ্ছে কোথায়? এখানে কিন্তু এক্সিকিউট হচ্ছে ফাংশনের মতো, রাইট? ফাংশনের ডেফিনেশন যেখানেই থাকুক, যেখান থেকে কল হবে সেখানে এক্সিকিউট হয় না? বিষয়টা এরকমই অনেকটা। তাহলে এই শপের মধ্যে আমরা তো এটা লিখবো না, আমরা থাকবো এরকম, সবে ইনক্লুড করে দিলাম। তাহলে ইনক্লুড করে দিলে সে এবার কোথায় চলে যাবে? এখানে চলে আসবে না? এবার সে যখন এখানে আসতেছে, এখান থেকে কাজ করতে করতে যখন সে এখানে আসলো, এবার কি তার কাছে পেজেস আছে না নাই? এবার কিন্তু আছে। বলেন তো পেজেসের মধ্যে কি আছে? বিআইটিএম আছে কিন্তু। তাহলে এবার এই কন্ডিশনটা কি রিটার্ন করবে? ট্রু না ফলস? ট্রু। সো ভিতরে ঢুকবে। এখন ভিতরে ঢোকার পরে আমি যদি এখানে বলে দেই ইফ পেজেস সমান সমান বিআইটিএম, তাহলে আমি তাকে একটা পেজকে লোড করতে বলবো। সেখানে যে পেজটা লোড করবে সেটা অবশ্যই পেজেস ফোল্ডারের মধ্যে আমরা দিয়ে দিব, একটা সামঞ্জস্য রাখার জন্য। মানে যে পেজগুলো আমার বডিতে আসবে সেই পেজগুলো পেজেস ফোল্ডার থেকে আসবে, যে পেজগুলো আমার লজিক কন্টেইন করবে সেই পেজগুলো থাকবে কোথায়? একবারে প্রজেক্টের রুটের মধ্যে, তাই না? দেখেন তো আমার ইনডেক্স ফাইলের মধ্যে কোনো ভিউ ফাইল আছে? শুধু লজিক আছে। পিএসপির কয়েকটা স্ক্রিপ্ট থাকবে, অনেক কিছু থাকবে না। ওয়ার্ডপ্রেস বা জুমলা বা দ্রুপাল বা মেজেন্টো যেটা করে সেম ভাবে। আর যে ফাইলগুলো ভিউ হবে সেই ফাইলগুলো কোথায় থাকবে? পেজেস নামের একটা ফোল্ডারের মধ্যে থাকবে। আর যে ফাইলগুলো চেঞ্জ হবে না সেগুলো থাকবে ইনক্লুড নামের ফোল্ডারের মধ্যে। সো এবার পেজেসের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম যে সব কন্টেন্ট ডট পিএসপি। তাহলে এই ফাইলটা তৈরি করতে হবে। সো এই ফাইলটা যদি আমরা এখান থেকে ফাইলটা যদি আমরা এখানে তৈরি করি পেজেসের মধ্যে, এই ফাইলটা আবার আমরা এখান থেকে পিএসপি ফাইল এখানে তৈরি করে দিলাম, এদের সব কন্টেন্ট ডট পিএসপি। এবার আমি এখানে মনে করেন যা লিখে দিলাম, H1 এর মধ্যে লিখে দিলাম, তাহলে কি হবে? তাহলে আমার এই মাঝখানের জায়গাটা এবার কি লোড হবে? ওই জিনিসটা লোড হবে না? সো আমি যখন দেখেন হোমে আছে, এবার আমি প্রোডাক্ট এখানে ক্লিক করলাম, দেখেন আমার হেডার ফুটার সব ঠিক আছে, এখানে কি কন্টেন্টটা চেঞ্জ হয়ে গেছে না? সো আমার তাহলে লোড হচ্ছে কি? আমার কিন্তু সব কন্টেন্ট এখানে লোড হচ্ছে। এবং এখানে কি দেখাচ্ছে দেখেন, shop.php কিন্তু। সো আমি কি করলাম, আমি কাজটা আরেকবার বলি। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছেন না জিনিসটা? একেবারে সহজ কিন্তু। এখন যদি মনে করেন আমি প্রোডাক্ট ডিটেলস থেকে ক্লিক করলে এখানে আরেকটা জিনিস আসবে, করা যাবে না সেটা? ভেরি সিম্পল, করে ফেলেন। তাহলে আপনারা মোটামুটি ধরেন এই এখানে যে 5টা পেজ আছে, আপনারা যেটা করবেন প্রোডাক্টে ক্লিক করলে লেখা আসবে হ্যালো প্রোডাক্ট, ডিটেলসে ক্লিক করলে হ্যালো প্রোডাক্ট ডিটেলস, হ্যালো চেকআউট, হ্যালো কার্ট, হ্যালো লগইন। এই কাজটা করেন। টেমপ্লেট থেকে কাটার দরকার নাই, টেমপ্লেট থেকে পরে কাটা আনবো, আগে এটাকে মাস্টারিং করে নেন। পারবেন না? আমরা যখন এখানে আছি, আমরা এখন কোথায় আছি? প্রজেক্টের রুটে আছি। এখন এখান থেকে যখন আমি কোন একটা লিংকের উপর প্রেস করব, তখন আমার কোথায় যাবে? আগে এই জায়গাটার নাম কি? ফুটার বটম, সরি হেডার বটম, তাই না? সো আমি এখান থেকে যে হেডার বটমে যাচ্ছি, হেডার বটম, এখানে এই যে প্রোডাক্ট এটা খুঁজে পেলাম। এবার এখানে কি দেওয়া আছে? সব ডট পিএসপি, তাই না? সো তাহলে সব ডট এচটিএমএল ছিল, আমরা সব ডট পিএসপি দিলাম। আমার যেটা লাগবে আমি সেটা দিব আর কি, এটা জাস্ট ডেমো। এবার এই সব ডট পিএসপি নামে একটা ফাইল তৈরি করলাম কোথায়? মেন প্রজেক্টের মধ্যে, কারণ এই ফাইলটা লজিক কন্টেন্ট করবে, এই ফাইলটা কোনো ভিউ জিনিস কন্টেন্ট করবে না, ঠিক আছে? সো সব ডট পিএসপি নামক একটা ফাইল তৈরি করলাম আমরা আমাদের মেন প্রজেক্টের মধ্যে, পেজেসের মধ্যে কিন্তু না। এই দেখেন সব ডট পিএসপি মেন প্রজেক্টের মধ্যে। এখানে এসে কি করলাম? ওই যে আমরা ইনডেক্স ফাইলের মধ্যে একটা পেজেস ভেরিয়েবল নিয়েছিলাম না, ওই পেজেস ভেরিয়েবলের মধ্যে একটা স্ট্রিং দিয়ে দিলাম। এখানে রিয়েল স্ট্রিং কি হইতো বলেন তো? মানে মিনিংফুল হতো সব দিলে, সব হলে এটা মিনিংফুল হবে।
এরপর আমি এই ভেরিয়েবলটার মধ্যে একটা মান দিয়ে দিলাম, এবার আমি ইনডেক্স পেজটাকে ইনক্লুড করে দিলাম। তার মানে এই ভেরিয়েবলটার মধ্যে সে এই মানটা নিবে, মানটা নেওয়ার পর সেই পেজটাকে ইনক্লুড করবে। এবার ইনডেক্স পেজে আসলো, আসার পরে এবার যখন ইনডেক্স পেজটা সে এক্সিকিউট করবে, এই যখন এখান থেকে এক্সিকিউট করবে, করতে করতে যখন সে এবার এখানে আসবে, এখানে আসার পর এবার কন্ডিশন ট্রু হবে না, কারণ এবার কিন্তু এই পেজে আসার আগে সে কি নিয়ে আসছে, এই পেজেসের মধ্যে সফটওয়্যার নিয়ে আসছে। এবার এখানে যখন কন্ডিশন ট্রু হবে তখন ভিতরে ঢুকবে, ভিতরে ঢোকার পর এবার দেখবে পেজেস সমান সমান বিআইটিএম কিনা, কি আছে সব, তো আমরা এখানে সব দিয়ে দিব, তাহলে এই পেজটা লোড করবে। এখন মনে করেন আমি এখান থেকে আসি, প্রোডাক্ট ডিটেলসে ক্লিক করলে নতুন একটা পেজ আসবে, সেটা কিভাবে করব? তাহলে তার জন্য প্রথম জ্বালাবো কোথায়, হেডার বটমে প্রোডাক্ট ডিটেলসের উপর এখানে কি আছে, প্রোডাক্ট ডিটেলস ডট এইচটিএমএল, ধরেন আপনি এখানে সিম্পলি পিএসপি দিয়ে দিলেন, তাহলে এই নামের একটা পেজ করবেন। সেই পেজের মধ্যে যে কি করবেন, পেজেস নামক একটা ভেরিয়েবলের মধ্যে কি দিয়ে দিবেন, প্রোডাক্ট ডিটেলস। এটা হচ্ছে কি মিনিংফুল হবে, স্ট্যান্ডার্ড হবে। ওখানে যদি আপনি একটা দেন আকডুম বাকডুম তাহলে কাজ করবে, বাট ওই আকডুম বাকডুমটা আবার কোথায় দেওয়া লাগবে? তার মানে প্রোডাক্ট ডিটেলস পেজে যে পেজেসের মধ্যে কোনো একটা স্ট্রিং দিবেন, দেওয়ার পর ইনক্লুড করবেন কাকে, index.php কে। এই কাজটাই করতে হবে। করার পর এখানে এসে আবার পাবে, এখানে এসে কি করবেন, else if দিবেন। বুঝতে পারছেন? else if পেজের সমান সমান কি হবে, ওখানে যেটা দিয়ে আসবেন এখানে ওটা দিতে হবে। যদি হয় তাহলে আপনি এখানে আরেকটা ভিউ ফাইলকে ইনক্লুড করে দিবেন পেজেসের মধ্যে। হ্যাঁ বাড়বে, ফাইলের সংখ্যা বাড়বে, বাট দেখেন তো এই ফাইলের মধ্যে কোনো ভিউ ফাইল আছে কিনা, সব কি লজিক। হ্যাঁ ক্রিয়েট তো করতেই হবে, আমি তো জাস্ট দেখাই দিলাম, আপনারা এবার সবগুলো করবেন, এখান থেকে শুরু করে 5টা ফাইলই করবেন। ভিউ ফাইলগুলো সব কোথায় থাকবে, পেজেস ফোল্ডারের মধ্যে, তাই না? ভিউ ফাইলগুলো কোথায় থাকবে, পেজেস ফোল্ডারের মধ্যে থাকবে। দেখেন আমাদের প্রজেক্টের স্ট্রাকচারটা দেখেন, ভিউ ফাইলগুলো সব থাকবে পেজেস ফোল্ডারের মধ্যে, যে ফাইলগুলো র্যান্ডমলি চেঞ্জ হবে। ইনক্লুডের মধ্যে কি আছে, যেগুলো কখনোই চেঞ্জ হবে না। আর একবারে প্রজেক্টের বাইরে কি থাকবে, যে ফাইলগুলো লজিক ক্রিয়েট করবে, যে পেজেস ফোল্ডারের মধ্যে কোন ভ্যালুটা যাবে। কারণ ইনক্লুডের মধ্যে তো ওই ভেরিয়েবলের মানের সাথে চেক করে কি করতেছি, আমি নতুন নতুন পেজকে ইনক্লুড করতেছি। ঠিক আছে, সো এটা একটু করেন। আমরা যেটা করতে বলছিলাম যে আমরা যখন প্রোডাক্টে ক্লিক করি তখন এখানে দেখাবে হ্যালো প্রোডাক্ট, আমরা যখন প্রোডাক্ট ডিটেলসে ক্লিক করব তখন এখানে কি দেখাবে, হ্যালো প্রোডাক্ট ডিটেলস। তাহলে তার জন্য আমরা কি করলাম, আমরা প্রথমে যেখানে এই মেনু লিঙ্কগুলো আছে, যেখানে এই মেনু লিঙ্কগুলো আছে সেখানে প্রথমে যাই, হেডার বটম ডট পিএইচপি তে, হেডার বটম ডট পিএইচপি তে আসলাম। এখানে এসে প্রোডাক্টের মধ্যে কি করে দিলাম, শপ ডট পিএইচপি নামক একটা ফাইলের লিঙ্ক দিয়ে দিলাম। এই ফাইলটার মধ্যে আমি কি দিব, এই ফাইলটার মধ্যে একটা ভেরিয়েবল দিয়ে দিব, যার একটা নির্দিষ্ট মান দিয়ে দিব। সো এই ফাইলটা তৈরি করলাম কোথায়, রুটের মধ্যে। এখানে পেজেসের মধ্যে সব দিয়ে দিলাম, ইনক্লুড করে দিলাম ইনডেক্স ফাইলটাকে। এবার আমি কোথায় যাব, মানে আমি তার ফ্লোটা আরেকবার বলি। এখানে ক্লিক করলাম, ক্লিক করলে সে কাজটা করতেছে, যে কোথায় থেকে যাচ্ছে কোথায় শেষ হচ্ছে। দেখেন শুরু করবে কোথা থেকে, কোন ফাইল থেকে বলেন তো, পিএসপির হেডার বটম, তাই না? যে হেডার বটম ডট পিএসপি, এই ফাইলের মধ্যে কি এই প্রোডাক্টটা আছে না? এই যে আমরা এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি এটা কোথায় আছে, হেডার বটম। হেডার বটমে আসলাম, এসে এখানে এসে এখান থেকে কাজটা শুরু হচ্ছে, এখান থেকে কাজটা শুরু হচ্ছে। এরকম একটা পেজ তৈরি করলাম, এই ভেরিয়েবলের মধ্যে এটা দিয়ে দিলাম, ইনক্লুড করে দিলাম এইটাকে। এবার সে কোথায় যাবে, এখানে আসবে, এখানে এসে আবার সে যথারীতি এখান থেকে কাজ করা শুরু করবে। কাজ করতে করতে যখন সে এখানে আসবে, এখানে আসার পর সে একটা বাড়ি খাবে মাথার মধ্যে। সে পেজেস গুলো কয় কি, এবার তো এর মধ্যে কিছু একটা আছে, তাই না? যে কিছুক্ষণ আগে এসে নিয়ে আসতে সাথে করে এটা নিয়ে আসছে, সে বলতেছে না আমার কাছে তো এটা আছে। তো ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকে এখানে কি আমার যতগুলা পেজ হবে ততগুলো এলসিফ হবে। সো প্রথমে পেজেস এর মধ্যে সে চেক করবে কি সব মিলে যাবে,
সে মনের খুশিতে এই পেজটাকে লোড করে দিবে। এখানে কিন্তু অনেকগুলো পেজ ইনক্লুড করা থাকবে, বাট এট এ টাইম যে কোনো একটা হবে। কিসের উপর বেস করে হবে? এই ভেরিয়েবলের মানের উপর বেস করে। তাহলে এই পেজেসের মধ্যে সব কন্টেন্টটা তৈরি করলাম, এই যে পেজেসের মধ্যে সব কন্টেন্টটা তৈরি করলাম। এখানে এসে আমি কি বলে দিব? হ্যালো প্রোডাক্ট। এবার চেকিং করে রিলোড দেই, দেখেন হ্যালো প্রোডাক্ট চলে আসছে। এবার আমার টার্গেট হচ্ছে প্রোডাক্ট ডিটেলসে ক্লিক করলে আসবে হ্যালো প্রোডাক্ট ডিটেলস। তাহলে কি করব? শুরু করতে হবে কোথা থেকে? প্রোডাক্ট ডিটেলস যেখানে আছে, কোথায় আছে? হেডার বটম, এই যে প্রোডাক্ট ডিটেলস। তাহলে এখানে এসে করে দিলাম প্রোডাক্ট ডিটেলস ডট পিএইচপি, সো নামের একটা ফাইল তৈরি করব। ফাইলটা কোথায় করব? পেজেসের মধ্যে না? কেন? এটা রুটে হবে, তাই না? কারণ এখানে হচ্ছে লজিক কন্টেন্ট করবে, সো এটা এখানে বাইরে দিয়ে দিলাম। সো এটা কিন্তু পেজেসের মধ্যে হবে। এখানে এসে কি করব? এবার আমি পেজেস ভেরিয়েবলের মধ্যে আরেকটা নাম দিয়ে দিব। আমি এটাই দিয়ে দিলাম। এবার আমি ইনক্লুড করব কাকে? index.php কে। এবার সে কোথায় যাবে? ইনক্লুড করার জন্য সে index.php তে আসবে। এখানে এসে সে যথারীতি উপর থেকে কাজ শুরু করবে। কাজ করতে 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 যখন এখানে আসবে, এখানে আসার পর সে পেজেসের মধ্যে আবার মান পাবে। মান পাওয়ার পর এবার চেক করবে পেজেস, এবার কি পেজেস সমান সমান সব? না, এখানে সে ঢুকবে এখানে কিন্তু সে ঢুকবে না। এবার এখানে এসে আমি ধরেন পেজেস সমান সমান এটা দিয়ে দিলাম প্রোডাক্ট ডিটেলস। তাহলে এবার এখানে ঢুকবে। তাহলে আমাকে এখানে কিছু একটা দেওয়া লাগবে। আমি বলে দিলাম পেজেসের মধ্যে থেকে তুমি প্রোডাক্ট ডিটেলস কন্টেন্ট ডট পিএসপি এই পেজটাকে লোড করো। এখন অ্যাকচুয়ালি ভিউ ফাইলটা আমার কোথা থেকে আসতেছে? এই ফাইলটা থেকে আসবে না? সেই জন্য ভিউ ফাইলটা কোথায় থাকবে? যে পেজেস ফোল্ডারের মধ্যে। এবার পেজেস ফোল্ডারের মধ্যে এসে আর একটা পিএসপি ফাইল তৈরি করলাম, এর নাম দিলাম প্রোডাক্ট ডিটেলস কন্টেন্ট ডট পিএসপি। এখানে এসে কি করবে? এতগুলো পেজ দিচ্ছি কই? ও আচ্ছা আচ্ছা, একটা পেজের জন্য দুইটা ফাইল না, এখানে আমাদের এভাবেই করতে হবে। এটা ছাড়া ভালো লজিক আর নাই। কারণ এভাবে করলে দেখা যাচ্ছে কি আমাদের পেজের সংখ্যা কম হচ্ছে, মানে আমাদের যে কাজটা বারবার করা লাগতো সেই কাজটা বারবার করা লাগতেছে না। এখন এখানে আমাদের একটা পেজ এক্সট্রা লাগবেই এই ভেরিয়েবলের। কার মধ্যে? কিভাবে দিবেন বলেন? ওটাকে কিভাবে ঘোরাবেন? ঠিক আছে, এখানে তো পেজেসের মধ্যে সে শপে ঢুকলো, দেন এখানে আবার পেজেসের মধ্যে আপনি কিভাবে একটা মান দিবেন? এখানে দিয়ে দিবেন আরেকটা মান, তাহলে সমস্যা হবে। আমরা চেষ্টা করছি এভাবে, লাস্টে এটাই দেখা গেছে সাকসেসফুল, এবং এটাই কি, এটাই অনেক সহজ আর কি। আপনি যদিও দেখেন যে না অনেক পেজ হচ্ছে, বাট এটাই সবচেয়ে সহজ মেথড এই কাজগুলো করার জন্য। বলেন। আমরা এতে যে গেট মেথড দিয়ে পাঠাই আইডি পাঠাই, আমরা প্রত্যেকটা ভিডিওতে একটা ইউনিক কোড পাঠাবো। এখানে আমরা প্রোডাক্টের মানে প্রোডাক্ট এক্সটেনশন দিয়ে আগে দেওয়া ইউনিকের মধ্যে দিয়ে দিব, তাহলে সে ওইখান থেকে গেট থেকে নিয়ে কম্পেয়ার করে দেবে। বলেন। আমরা আইডি পাবো ইউনিক। আচ্ছা আচ্ছা, নাইস। আমরা কি করব, দাঁড়ান জাস্ট এ মিনিট, নতুন একটা কনসেপ্ট আসতেছে আমাদের কাছে। আমরা এখানে যখন ক্লিক করবে সেই পেজে যাবে না, ওই পেজে ইউনিক আইডি নিয়ে যাবে, ওটা কম্পেয়ার করবে, তারপর ওকে পেজ দিবে। আচ্ছা, পেজ থাকবে একটা, বাট এখানে আমরা একটা ইনডেক্স পাঠাই দিব। দিলাম যে ধরেন নেম ইজিক্যাল টু দিলাম, বা দিয়ে দিলাম পেজ, না পেজ ইজিক্যাল টু দিয়ে দিলাম, সাপোজ দিয়ে দিলাম সব। তাহলে ইউআরএল থেকে সে এই পেজে যাবে এবং ইউআরএল থেকে সব রিড করবে। আবার যখন এখানে আসবে তখন কি পেজ থাকবে একটাই, না জি, তাহলে আমাদের এটুকু বানানো সব পেজ থাকবে একটাই, শুধু এখানে কি হবে, এটা চেঞ্জ হবে। ইনডেক্স ঠিক থাকবে, ভ্যালুটা চেঞ্জ হবে। এখানে শপের জায়গায় বলে দিলাম পি প্রোডাক্ট ডিটেলস। আচ্ছা, হ্যাঁ এটা একটা বিনা, এটাকে আবারই করা যাবে আমাদের ওই, হ্যাঁ না এখানে আরেকটা ইস্যু আছে, যে সেটা হচ্ছে যে ইনক্রিপ্ট করে দিতে পারবো আমরা। সো এখান থেকে আমরা যখন ইয়াতে যাব, শপে আসবো, তখন আমরা চেক করব ইফ পেজের সমান এটা কিনা, গেট থেকে নিয়ে। না, নট ব্যাড, আইডিয়াটা ভালো। বাস আমরা সব থেকে মানে যখন আপনি ক্লিক করবে বলেন বলেন বলেন।
এখানে কোনো ওয়ে আছে যখন সে এখানে ক্লিক করবে ওই ইনডেক্স পেজে নিয়ে যাবে জাস্ট একটা পেজ আমরা যেখানে শপে যাচ্ছি এগুলো তো ইউআরএলটার মধ্যে গেট মেথডে আরেকটা পেজে নেওয়া লাগবে তো আমরা সরাসরি ইনডেক্সে গিয়ে ওই গেট করে ওই ইয়েটা পেজটা গেট করে ওইখানে কন্টেন্ট দিয়ে দিলাম আমরা আলাদা কোনো পেজ বানাবো না স্যার ওইখানে পেজটা ভেরিয়েবল হিসেবে সেট করে দেন ইনডেক্সটা লোড করে দাঁড়ান এখানে বলতে যাচ্ছেন এখানে ইনডেক্স দিয়ে দিবেন index.php হ্যাঁ তারপর সেখানে তাহলে ইনডেক্সে চলে যাবে পেজটা অনেক ভারী হয়ে যাবে না যেটা করতেছেন না 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 নতুন একটা কনসেপ্ট আসছে এটা তো আমাদের সবারই দেখা উচিত কারণ এটার গুড সাইড ব্যাড সাইড দেখতে হবে না চিন্তা ভাবনা করে কনসেপ্ট নতুন বাট এটা তো সলিউশন না আপনি তো প্রথমে একবার বললেন যে আসলে দুইটা জিনিস আমরা মেইনটেইন করব এখানে একটা হচ্ছে লজিক আর একটা হচ্ছে ডেটা সো ডেটা আর লজিক যদি মেইনটেইন করতে যাই অবশ্যই দুইটা ফাইল লাগবে দুই জায়গা থেকে লোড করানো লাগবে দুই জায়গা থেকে সেটা তো গেট মেথডের মাধ্যমে করেন আর ওই না ঠিক আছে সেটা তো অবশ্যই দুইটা তো দুই জায়গা থেকে আসবে কিন্তু আমাদের প্রত্যেকটা ইয়ের জন্য নতুন নতুন একটা ফাইল তৈরি হচ্ছে খেয়াল করছেন সো আমরা চাইলে এটাকে একটা ফাইল দিয়ে কন্টেন্ট করতে পারি আই থিংক এটা বেশি এফিশিয়েন্ট হবে আর ডেফিনেটলি আরেকটা ফাইল তো লাগবেই মানে কন্টেন্ট করার জন্য তো ইয়ার যেটা বলছিল তো লাগবেই এই যে আমাদের প্রোডাক্ট ডিটেইলস কন্টেন্ট বাট এখানে বারবার এই ফাইলগুলো না হয়ে এখানে আমরা একটা ফাইল দিতে পারি এটা মনে হয় ভালো হয় আচ্ছা স্যার আমরা ইনডেক্সে না নিয়ে জাস্ট কম্পেয়ার করার জন্য অন্য একটা পেজ বানাবো ওইটাই তো আমি বলতেছি এখানে আমরা ধরেন সব রানে এখানে দিতে পারি যে হ্যাঁ ভ্যালু দিয়ে স্যার এখানে যে সিএসএস এর ভ্যালুটা স্যার প্রোডাক্ট ডিটেইলস সেট করতেছে এখানে সুইচের হিসাবে ভ্যালু সেট করে দাও দাঁড়ান জাস্ট এ মিনিট জাস্ট এ মিনিট আমাদের কাজটা হয়ে গেছে হ্যাঁ সো আমরা এখানে তো এভাবে তো আলাদা আলাদা পেজ করে নিয়ে করতে পারি বাট আমরা এবার একটা কাজ করব আমরা সবগুলাকে একটা পেজে নিয়ে আসব কিন্তু ইউআরএল দিয়ে পাঠানো হলেও সেটাকে আবার স্যার তখন একটা ইউনিক একটা ইউআরএল দিতে হবে স্যার ওই সিটের পেজটা তো যায় চেক করবে ঝামেলা আছে ঝামেলা হচ্ছে যে এখন আবার কি করতে হবে তখন আবার এখানে আমাকে প্রত্যেকটা ইউআরএল এর জন্য এটাকে এনক্রিপ্ট করতে হবে এটাকে আবার ডিক্রিপ্ট করতে হবে ঠিক আছে কিছু ঝামেলা এই ধরনের আছে আর কি বাট আমরা যদি এভাবে করি দেখেন এই ফাইলটার সাইজ কতটুকু হবে সো খুব একটা ইমপ্যাক্ট করার কথা না আমি ইউআরএল দিয়ে পাঠাতে পারি বাট ওটা সিকিউর হবে না সিকিউর করতে গেলে কি করা লাগে আবার পিএসসি ফাংশন দিয়ে এনক্রিপ্ট করতে হবে আবার যেখানে যাব সেখানে আবার ডিক্রিপ্ট করতে হবে সো ঘুরে ফিরে তাকে কাজটাকে কম করতে হচ্ছে না বেশি করতে হচ্ছে মানে যাকে দিয়ে আমি কাজটা করাবো তাকে তার কাজ কি বাইরে গেল না কমে গেল এখন আমার জায়গা বেশি লাগতেছে বাট তার জায়গা বেশি না আমার ফাইল বেশি হচ্ছে বাট তার কাজ কিন্তু কম সে এখানে যাচ্ছে এখান থেকে শুধুমাত্র এর মধ্যে এটা নিচ্ছে নিয়ে সেটাকে ইনক্লুড করে দিচ্ছে বাট আমরা যদি এভাবে করি তাহলে এখানে ডিরেক্ট পাঠানো যায় ইউআরএল দিয়ে সবকিছু দেখা যাবে ঠিক আছে এখানে কিছুটা কনফিউশন আছে সো এনিওয়ে আপনার কনসেপ্টটা আমাদের থাকলো আমি এটা একটু চিন্তা ভাবনা করে আমি জানাবো যে এইটা ভাবে আমরা কি করা যায় সো থ্যাংক ইউ এনিওয়ে আমরা এভাবে করে যাই আর কি ওকে ঠিক আছে তাহলে আমাদের কি হচ্ছে এবার যদি আমরা এখানে রিলোড দেই আমরা যদি এখানে আসি এখানে আসতেছি প্রোডাক্ট পাচ্ছি এখান থেকে যদি প্রোডাক্ট ডিটেইলসে যাই আমাদের কিছু আসতেছে না কারণ কি লেখা হয় না হ্যাঁ হ্যালো প্রোডাক্ট ডিটেইলস চলে আসছে না এবার যদি আমরা এখানে রিলোড দেই এই দেখেন হ্যালো প্রোডাক্ট ডিটেইলস চলে আসছে এখন আমাদের টার্গেট কি আমাদের টার্গেট হচ্ছে প্রোডাক্টে ক্লিক করলে এটা তো হ্যালো প্রোডাক্ট তো আসবে না আসবে কি এটা আসবে এটা shop.html আসবে তাই না তাহলে shop.html এ যে হেডার আর ফুটার বাদ দিয়ে মাঝখানের কোডটা কপি করে এনে পেস্ট করবেন কোথায় এই যে সব কন্টেন্টের মধ্যে এই যা আছে সব ফালাই দিলাম
সব কন্টেন্টের মধ্যে যা আছে সব ডিলিট করে দেন। ডিলিট করে দিয়ে আমরা টেমপ্লেটে যাই। টেমপ্লেট থেকে আমরা কাকে নিব? এই যে shop.html। shop.html কে আসলাম, এখানে এসে আমরা এই যে হেডার পোরশনটা বাদ দিব, হেডার মিডল, হেডার বটম। এই যে আমার কন্টেনার এখান থেকে শুরু হচ্ছে, এই দেখছেন, এই যে এখান থেকে শুরু হয়েছে, এই যে এই সেকশন এখানেও শুরু। সো আমি কি করলাম, এখানে সিলেক্ট করে শিফট চেপে ধরে আবার এখানেও সিলেক্ট করলাম। সো এই লাল দাগটা যেখানে শেষ হয়েছে এই সেকশনটাও সেখানে শেষ হবে, তাই না? নিচের দিকে আসেন, এই দেখেন এখানে শেষ হয়েছে না? এই যে ফুটারের আগ পর্যন্ত, এই পুরো অংশটুকুকে কপি করে নিয়ে আমরা পেস্ট করবো কোথায়? আমাদের এই যে সব কন্টেন্টের মধ্যে পেস্ট করে দিলাম। এবার একটু সুন্দর করার জন্য ফরম্যাট করে নিই, তাই না? দিয়ে দিলাম। এবার যদি ব্রাউজারিং করি, এ দেখেন চলে আসছে কিন্তু। সো আমরা আমাদের ইয়াতে ঢুকি, এরকম আসতেছে কিন্তু পেজটা। এবার আমরা যখন সব থেকে প্রোডাক্টে যাচ্ছি, আমার হেডার ফুটার মেনু ঠিক থাকতেছে, শুধুমাত্র কি মাঝখানে কন্টেন্টটা চেঞ্জ হচ্ছে। এখন এখানে কোনো ইমেজ নাই, কারণ কি? ওই যে ইমেজের পাথটা দিতে হবে না? সো ইমেজের পাথটা দিয়ে দিই আমরা সবাই। এই যে একটা ইমেজ পাওয়া গেছে, ওই ইমেজটাকে আমরা কি করব? সিলেক্ট করে ওই সেম একই ভাবে এডিট, রিপ্লেস ইন প্রজেক্ট। এবার স্কোপটা কি হবে বলেন তো? স্কোপটা কি হবে? সব কন্টেন্ট হবে কিন্তু এবার, তাই না? আমি যে পেজে কাজটা করতেছি সব কন্টেন্ট আপনার হচ্ছে এই পড়ছে, ঠিক আছে? এখানে ইউআরএলটা ঠিকই আছে। সো এবার কন্টিনিউ দিয়ে দিলাম, এখানে বেশি না, মাত্র 16টা। এবার চেকিং করি, দেখেন আমাদের পেজ এখন চলে আসছে। সো আমরা যখন প্রোডাক্ট ডিটেইলসে যাচ্ছি এরকম আসতেছে, যখন প্রোডাক্টে যাচ্ছি এরকম আসতেছে, আবার যখন আমরা মেইনে যাচ্ছি, একটা জিনিস আমরা হোমে তো আছে না, হোমে ক্লিক করলে কি হয়? আসতেছে অবজেক্ট নট ফাউন্ড। এটা কেমন কথা? তাহলে কি করতে হবে? যে হেডার বটম আছে না, মেনুটা কোথায় আছে? হেডার বটমে যায় কি করতে হবে? এই যে হোমের এখানে index.html কে index.php। এবারে হোম, প্রোডাক্ট ডিটেইলস হয়েছে না? লিমা করতে পারছেন? তারপরে ইয়া মেজবাউল হক চেক আউট করতেছেন। আচ্ছা, আমরা সবাই পারছি আলহামদুলিল্লাহ, কম বেশি, তাই না? সো থ্যাংক ইউ। আজকে এখানে রেখে দিচ্ছি আর কি। নেক্সট ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে, হ্যাঁ সেটুকু তো কিছু করে নাই, খালি ওই যে ইমেজের লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ইমেজ আপনাদের আগেই আসছে, আগে কিভাবে আসবে? ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে প্রয়োজন আরেকটা টেমপ্লেট দিয়ে প্র্যাকটিস করব। সো থ্যাংক ইউ। হ্যাঁ, আজকে এখানে রেখে দিচ্ছি। আপনারা এটা শেষ করে তারপরে যাবেন।